আর প্রতিনিধি ইস্যু করে সেইটাকে বলে ইন্ডেন্ট। বোঝা গেছে? এটা সোজা কথা, রপ্তানিকারক ইস্যু করবে না, ইস্যু করবে কে? রপ্তানিকারকের পক্ষে রপ্তানিকারকের প্রতিনিধি। হ্যাঁ, জি স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। এবার পরিষ্কার? একেবারে পরিষ্কার কিনা? পরিষ্কার, পানির মতো পরিষ্কার। এটা জি স্যার, একেবারে ক্লিয়ার। পরিষ্কার, তাই না? একেবারে ক্লিয়ার। ওকে। তাহলে তাহলে আমরা আজকে আর দেরি করব না। আমরা আমাদের মোটামুটি আজকের ক্লাসে আমরা যাই। আমাদের ক্লাসটা হচ্ছে, আজকে আমরা স্ক্রিনটাতে যাব। স্ক্রিনটাতে আমরা, এই স্ক্রিনটা আপনারা মানে দেখতে পাচ্ছেন না, তাই না? দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমি যেটা, একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করবেন। আমি আপনাদেরকে আমি সমস্ত ডকুমেন্টস গুলো দিয়েছিলাম, আপনারা পেয়েছেন কিনা? পেয়েছি। ওকে। জি স্যার, পেয়েছি স্যার। পড়ছেন? স্যার পড়ার সুযোগ, পড়ার হয়নি সময়, স্যার, মানে আজকে তো দিলেন আচ্ছা। অনেকগুলো তো স্যার। স্যার, পড়ার সুযোগ হয়নি স্যার, অনেকগুলো তো প্রিন্ট সবগুলো দিচ্ছে সামনে নেওয়ার জন্য সবগুলো স্যার। সবগুলো পড়া লাগবে না। জি স্যার। সবগুলো পড়া লাগবে না। আহ, একটু একটু মোটামুটি স্যার আরেকটু একটু। আগে দিয়েন স্যার, হুম। আরেকটু আগে দিন, 2-3 দিন গতকাল আগে। দিছিলাম, আর বেশি আগে দিলে তো আবার আপনাদের মনে হয় যে স্যার অনেক আগে হয়ে গেল, তাই না? দেখা যায়, দেখেন তো, এটা দেখতে পাচ্ছেন কিনা এবার? জি স্যার। জি, ঠিক আছে। বুঝছি। স্ক্রিনটা দেখা যায়, তাই না? জি, দেখা যাচ্ছে। হুম। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা, আমাদের আজকের বিষয় হলো যে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর এ ডকুমেন্টারি ক্রেডিট। ডকুমেন্টারি ক্রেডিট মিন, আমার এলসি অপারেশনস এর ক্ষেত্রে একটা এলসি কে আমরা বলছি লেটার অফ ক্রেডিট। যেহেতু এই এলসির জন্য মেনি মোর ডকুমেন্টস রিকোয়ার্ড, সেই জন্য আমরা এটাকে বলি ডকুমেন্টারি ক্রেডিট। এই ডকুমেন্টারি ক্রেডিট কে ওপেন করবার জন্য এবং ডকুমেন্টারি ক্রেডিটকে সেটেল করবার জন্য কিছু ডকুমেন্টস লাগে। হ্যাঁ, কিছু ফর্মুলার মধ্য দিয়ে, কিছু নিয়মের মধ্য দিয়ে আমাদেরকে যাইতে হয়। এই যাওয়া এবং আসা, এই কার্যাবলী সম্পন্ন করবার জন্য কি কি ডকুমেন্টস দরকার হয়, আমরা সেইগুলো একটু দেখব। হ্যাঁ, সিম্পলি দেখব। তাহলে কি করব, আমরা দেখলাম একটা লেটার অফ ক্রেডিট স্থাপন করতে গেলে কিছু ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টারি ক্রেডিট মিন লেটার অফ ক্রেডিটের যখন পণ্য যখন আমার সংশ্লিষ্ট বন্দরে আসবে, ওই বন্দর থেকে রিলিজ করতে গেলে আমার কিছু ডকুমেন্টস লাগবে। ওপেনিং এবং রিলিজিং ডকুমেন্টস এর মধ্য দিয়ে আমরা একটা লেটার অফ ক্রেডিটের লাইফ সাইকেল পরিপূর্ণ হবে, আমরা সেটা দেখব। আমরা 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 রিলিজিং ডকুমেন্টস, পণ্য বা সেবা বন্দর থেকে রিলিজ করবার জন্য যে ডকুমেন্টস গুলো লাগে, এটার জন্য আমাদের পরে আরেকটা ক্লাসে আমরা নেব। সেটা আমরা কমার্শিয়াল ডকুমেন্টস হিসাবে সেটা পড়বো। সেটা একটু বিশাল আকারে, একটু বড় আকারে দেখব। কিন্তু আজকে আমরা শুধু এতটুকু আলোচনায় আনবো কি কি ডকুমেন্টস আমাদের জন্য প্রয়োজন হয়। তাহলে আমরা আজকে দেখলাম দুটো ডকুমেন্টস আমাদের প্রয়োজন হবে। একটা হলো ওপেনিং করবার জন্য কি ডকুমেন্টস লাগে, একটা হলো পণ্য বা সেবা সংশ্লিষ্ট বন্দর থেকে, কাস্টমস থেকে রিলিজ করবার জন্য কি কি ডকুমেন্টস লাগে। এই দুটো জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এই ডকুমেন্টস গুলো ছাড়া ফরেন ট্রেড অপারেশন মে নট বি পসিবল। ঠিক আছে, হবে না।
তাহলে এটা দেখতে যে যেহেতু আমরা ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে আলাপ করব, সেজন্য আমরা একটু দেখব ডকুমেন্টারি ক্রেডিট কাকে বলে, এই জিনিসটা দেখব। ডকুমেন্টারি ক্রেডিটের জন্য কি কি জিনিসপত্র লাগে, ডকুমেন্টারি ক্রেডিটের যে ডকুমেন্টস গুলো লাগে, সেই ডকুমেন্টস কত প্রকারের, কি কি, এইগুলো কাকে বলে, এবং কোন কোন পর্যায়ে এগুলো লাগে, এবং এগুলো কিভাবে কাজ করে। প্রথম আমরা ডকুমেন্টারি ক্রেডিটের আলোচনা, যে আমরা বলছি ডকুমেন্টারি ক্রেডিট হবে দেশের বাইরে থেকে পণ্য এবং সেবা আনতে গেলে এটা কাজে লাগবে। আমরা সংজ্ঞাটা পড়ছি, আজকে একটু রিভিউ করব। এরপরে হলো ডকুমেন্টারি ক্রেডিট হচ্ছে ব্যাংকার্স আন্ডারটেকিং। একটা ব্যাংক আর একটা ব্যাংকে আন্ডারটেক করবে, একটা ব্যাংক আর একটা ব্যাংককে প্রতিজ্ঞাপত্র দিবে যে ভাই তুমি যদি এই পণ্য বা সেবাগুলো সরবরাহ করো এবং আমাকে সঠিক ডকুমেন্ট সাবমিশন করো, তাহলে আমি তোমাকে পেমেন্টটা দিয়ে দেবো। এই পেমেন্টটা হলো লেটার অফ ক্রেডিট বা ডকুমেন্টারি ক্রেডিটের পেমেন্ট। ইম্পোর্টার করে না, করে কে? ইম্পোর্টারের পক্ষে ব্যাংক। এই জন্য ইন্টারন্যাশনাল ট্রেডে এটাকে বলা হয় একটা ব্যালেন্স সিস্টেম। ব্যালেন্স সিস্টেম আমরা পেমেন্ট মেথডে আমরা অনেকগুলো সিস্টেম দেখছি, সেগুলো আমরা আলাপ করছি, সেগুলো আমরা দেখছি ক্যাশ ইন অ্যাডভান্স দেখছি, লেটার অফ ক্রেডিট দেখছি, ডকুমেন্টারি কালেকশন দেখছি, আমরা ওপেন অ্যাকাউন্ট দেখছি, অনেকগুলো সিস্টেম আছে ইন্টারন্যাশনাল ট্রেডে। পেমেন্ট গেটওয়ে আছে, ডিফারেন্ট পেমেন্ট গেটওয়ে। হ্যাঁ, আমরা চারটে নিয়ে আলাপ করছি। এর ভিতরে হলো এই একটা লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট নিয়ে আমরা একটু বেশি সময় দিচ্ছি, কারণ আমাদের দেশে যে ফরেন ট্রেড হয় এর একটা বড় অংশ হয় লেটার অফ ক্রেডিট দিয়ে। এবং এই লেটার অফ ক্রেডিট ইজ দ্য ব্যালেন্স ওয়ে ফর দ্য ইম্পোর্টার অ্যান্ড ফর দ্য এক্সপোর্টার। দুইজনে কি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এইটার পেমেন্টের আন্ডারটেকিং দেয় ব্যাংক। তাহলে আমরা কি দেখলাম? লেটার অফ ক্রেডিট ইজ দ্য ব্যাংকার্স আন্ডারটেকিং, নাম্বার ওয়ান। ব্যাংক টাকাটা পরিশোধ করবে, ইম্পোর্টার এলসি করে যদি টাকা পরিশোধ করতে না পারে ইম্পোর্টারের সমস্যা নাই, লাইবিলিটি যাবে ব্যাংকের ঘাড়ে। হ্যাঁ, 2 নম্বরে আমরা পড়ছি লেটার অফ ক্রেডিট উইল বি ইরিভোকেবল, মানে অপ্রত্যাহারযোগ্য। একটা এলসি যদি ওপেন করা যায়, তাহলে এই এলসি আর রদ করা যাবে না, বাতিল করা যাবে না, সংশোধন করা যাবে না, যদি না সকল পক্ষগুলো একমত হয়। ঠিক আছে, সকল পক্ষ একমত হয়েই এটাকে সংশোধন করতে হবে, এগুলোকে বাতিল করতে হবে, অন্য কোনো উপায় আছে যেগুলো থাকে সেগুলো করতে হবে। ঠিক আছে। আর একটা জিনিস হলো, এই লেটার অফ ক্রেডিটের যদি ডকুমেন্ট সঠিকভাবে সাবমিশন হয়, ক্লিন ডকুমেন্টস, ডকুমেন্টসে কোনো দোষ ত্রুটি নাই, তাহলে ব্যাংকে পেমেন্ট করতেই হবে। সে কি করবে? গড়িমসি করতে পারবে না, দেরি করতে পারবে না। যদি সাইট পেমেন্ট হয় সাইট বেসিস দিয়ে দেবে। আমরা সাইট নিয়ে আলাপ করছি। সাইট কি? সাইট মিনস 5 ব্যাংকিং ডেজ ফলোইং দ্য প্রেজেন্টেশন। সাইটের অর্থ হলো দেখা মাত্রই আমি দিয়ে দেবো, কিন্তু আমরা আলাপ করছি আমার ব্যাংকিং আওয়ারের বাইরে তো আমি পেমেন্ট দিতে পারবো না। আমার অফিস হলো 6টা পর্যন্ত, আমি 5:55 যদি ডকুমেন্টস পাই, আমি সেদিন পেমেন্ট দিতে পারবো না। এই জন্য যারা আইন প্রণেতা তারা তৈরি করছে সাইট মিনস ফলোইং দ্য প্রেজেন্টেশন অ্যান্ড 5 ডেজ। ঠিক আছে, তার মানে যেদিন আমি রিসিভ করব, 10টায় রিসিভ করি না, 3টায় রিসিভ করি, ও দ্যাটস নো ইস্যু ইট অল, ওই দিন কাউন্ট হবে না, ওই দিন বাদে পরবর্তী 5 ব্যাংকিং ডেজ। তাহলে আমাকে এই নিয়ম ফলো করতে হবে। আমি সাইট হলে সাইট পেমেন্ট দিতে হবে, ডিফার্ড হলে ডিফার্ড দিতে হবে। সাইট ক্যালকুলেশন করব কিভাবে? যেই দিন আমি ডকুমেন্ট রিসিভ করব সেই দিন বাদ, এর পরের থেকে পরবর্তী 5 ব্যাংকিং ডেজ, আমার অফিস, আমার ব্যাংক যে কদিন খোলা থাকবে। আর একটা জিনিস, স্ট্রিক্টলি প্রেজেন্টেশন বা কমপ্লাইং প্রেজেন্টেশন। এই কমপ্লাইং প্রেজেন্টেশন আমরা কি বলি? কমপ্লাইং প্রেজেন্টেশনের অর্থ হলো ডকুমেন্ট আমি যেভাবে চাইছি সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে, কোনো দোষ ত্রুটি নাই। আমরা বলছি, আমরা ইউসিপিডিসি পড়ার সময় আমরা দেখছি, এবং ইউসিপিডিসির আরেকটু আলাপ আমাদের আছে, সেই জায়গায় আমরা দেখব ইউসিপিডিসি লেটার, মানে ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর দ্য ডকুমেন্টারি ক্রেডিট 2007 ভার্সন, যেটা এখন আমাদের দেশে চালু আছে, বলছে কি ব্যাংকার্স অলওয়েজ সি দ্য ডকুমেন্টস নো গুডস। তার মানে হলো আপনি যখন ব্যাংক একটা আন্ডারটেকিং দিচ্ছে, ম্যানেজার সাহেব আন্ডারটেকিং দিচ্ছে পেমেন্টের, এ মাল দেখতে পারবে না, ডকুমেন্ট যদি সঠিক আসে তাকে পেমেন্ট দিয়ে দিতে হবে। তো এইটার সাথে আমাদের ডোমেস্টিক ল একটু কি করে? ডিফার করে।
এই জন্য আমাদের মালটাও দেখার প্রয়োজন আছে, মালগুলো আমাদেরকে দেখতে হয়। হ্যাঁ, কোন কোন জায়গাতে ডিফার করে আমরা ইম্পোর্ট পলিসি অর্ডারের সময় একটু বলছি। ইম্পোর্ট পলিসি অর্ডার বলা আছে নো ইনফেরিয়র কোয়ালিটি শুড বি ইম্পোর্টেড, কোনো খারাপ মাল আনা যাবে না, স্টক লট আনা যাবে না, আমদানির নীতিতে কিছু রেস্ট্রিক্টেড আইটেম আছে ওগুলো আনা যাবে না, কিছু ব্যান্ড আইটেম আছে এগুলো আনা যাবে না। কোনো ক্ষেত্রে যদি কোনো ক্রমে যদি এগুলো আসে তাহলে এগুলোর পেমেন্ট হবে না, করার সুযোগ হবে না। আরেকটা জিনিস আমরা বলছি, লেটার অফ ক্রেডিটে যে ভাষাগুলো টেক্সট মিন তার বডিতে যে কথাবার্তাগুলো থাকবে আমার ডকুমেন্টস এই অনুসারে হওয়া লাগবে। আরেকটা জিনিস আমরা সেখানে বলছি এই ডকুমেন্টস কে ইউসিপি টেক্সটে যদি এমন কিছু থাকে ইউসিপিডিসি কারেক্ট মানে কাভার করে না, তাহলে ইউসিপিডিসি কে আমাকে ফলো করতে হবে। আবার একটা জিনিস আছে কি আইএসবিপি, আমরা বলছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, এই স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস ফলো করতে হবে। তাহলে যেটা জানলাম আমরা টেক্সট কে ফলো করব, ইউসিপিডিসি কে ফলো করব এবং আইএসবিপি কে ফলো করব। এই তিনটা ফলো করে যদি সঠিকভাবে ডকুমেন্ট সাবমিশন করা হয়, দ্যাট ইজ ভেরি মাচ কল্ড দ্য কমপ্লাইং প্রেজেন্টেশন। হ্যাঁ, মানে আমি যেভাবে ডকুমেন্ট চাইছি সেইভাবে ডকুমেন্ট সাবমিট করা হয়েছে, গুড। এইরকম যদি কমপ্লাইং প্রেজেন্টেশন হয় তাহলে কোনো ক্রমেই যদি সাইট থাকে তাহলে ওই যেদিন রিসিভ করব সেই দিন বাদ দিয়ে পরবর্তী 5 ব্যাংকিং ডেজের ভিতরে আমাকে ডকুমেন্ট পেমেন্ট দিয়ে দিতে হবে। যদি ডেফার্ড হয় তাহলে ডেফার্ড যদি 30 ডেজ হয় তাহলে 30 ডেজ পরে আমাকে দিতে হবে। যদি অ্যাকসেপ্টেন্স থাকে তাহলে যে অ্যাকসেপ্টেন্স আমি যেই ডেটে দেবো ঠিক ওই ডেট পর্যন্ত তার কাউন্টিং হবে। এটা হলো লেটার অফ ক্রেডিট, আমরা আগে আলাপ করছি, আমরা একটু রিভিউ করে নিলাম। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন? প্রশ্ন নাই। তাহলে আমরা এইবার দেখবো এই ডকুমেন্টারি ক্রেডিটের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। হ্যাঁ, এগুলো আপনারা একটু মুখস্থ রাখবেন, এগুলো আমাদের জন্য প্রয়োজন হবে। 1 নম্বর হলো ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স ছাড়া কোনো ব্যবসা হয় না। ব্যবসা ইস্যু ফর স্টার্টিং দ্য বিজনেস, ট্রেড লাইসেন্স ইজ দ্য মেইন টুলস ফর স্টার্টিং দ্য বিজনেস। এটা একেবারে ওরিয়েন্টেশন, এটা আপনার লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাপ্রুভাল অফ দ্য ব্যাংক ফর ওপেনিং দ্য এলসি, আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট করা লাগবে এবং এই অ্যাকাউন্টে আপনি যে এলসি করতে পারেন এরকম সম্মতি থাকতে হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কোথায় করবেন? সব ব্যাংক আমরা জানি সব ব্যাংক এলসি করতে পারে না। আমাদের ব্যাংকের একটা লাইসেন্স আমরা বলি এডি লাইসেন্স, অথরাইজড ডিলারশিপ লাইসেন্স। এই অথরাইজড ডিলারশিপ লাইসেন্স যে ব্যাংকগুলোর আছে, ব্রাঞ্চগুলোর আছে, তারাই কেবলমাত্র এলসি করতে পারে। এবার আপনার যদি একটা আপনার একটা কি আছে, আপনার একটা অ্যাকাউন্ট আছে যেই ব্যাংক এডি ব্রাঞ্চ, তাহলে আপনি সরাসরি সেই ব্যাংক থেকে এলসি করতে পারবেন। কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট আছে যেই ব্যাংক এডি ব্রাঞ্চ নয়, নন এডি ব্রাঞ্চ, কারণ বাংলাদেশ ব্যাংক এই লাইসেন্সটা ইস্যু করে। এই লাইসেন্স সব ব্রাঞ্চকে দেয় না, কিছু ক্রাইটেরিয়া ব্রাঞ্চকে ফলো করা লাগে, ব্যাংকে ফলো করা লাগে, পূরণ করা লাগে। এই জন্য যাদের এডি লাইসেন্স নাই সেই নন এডি ব্রাঞ্চগুলো, যে এডি ব্রাঞ্চ আছে তাদের আন্ডারে, তাদের অনুমোদন নিয়ে মেন তাদের সহযোগিতা নিয়ে এলসি গুলো ইস্যু করে। হ্যাঁ, তার মানে হলো এডি ব্রাঞ্চ বেসিক্যালি এলসি ইস্যু করবে, কিন্তু যদি নন এডি ব্রাঞ্চ হয় তারাও এলসি ইস্যু করতে মানে এলসি খুলতে পারবে অন বিহাফ অফ দ্য এডি ব্রাঞ্চ। কোনো নন এডি ব্রাঞ্চ সরাসরি এলসি করতে পারে না। উদাহরণ হিসেবে বলি, আমাদের ধরেন আল আরাফা ইসলামী ব্যাংক। আল আরাফা ইসলামী ব্যাংক কি হলো কামরাঙ্গীরচর ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটার এডি লাইসেন্স নাই, কিন্তু তার একটা পার্টি আছে যে ইম্পোর্টার, চায়না থেকে ল্যাপটপ ইম্পোর্ট করে, তো সে একটা এলসি করে দিতে পারবে ওই পার্টিকে। কিন্তু সেই এলসিটা যদি এলিফ্যান্ট রোড ব্রাঞ্চের মাধ্যম দিয়ে হয় তাহলে ওই এলসিতে এলিফ্যান্ট রোড ব্রাঞ্চের নাম লেখা থাকবে, ওইটাতে কামরাঙ্গীরচর ব্রাঞ্চের নাম থাকবে না। কামরাঙ্গীরচর ব্রাঞ্চের সাথে এলিফ্যান্ট রোড ব্রাঞ্চের একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, সেই অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে এই এলসিটা ওপেন হবে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস 3 নম্বরে আমরা দেখছেন, আমরা বলছি ইম্পোর্টার্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই লাইসেন্সটা লাগবে, সংক্ষেপে আমরা যেটা বলি আইআরসি। আইআরসি থাকতে হবে, আইআরসি ছাড়া এলসি করা যায় না। সব ক্ষেত্রে এটা সত্যি না, যদি ক্যাপিটাল মেশিনারি আনেন, নতুন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইআরসি লাগে না, সেটা আপার লেভেলের স্টাডি। সেটা হলে আমরা যখন বড় ক্লাস তখন সেটা হবে। ব্যাংক ব্রাঞ্চ থেকে একটু পরিষ্কার হওয়া দরকার। ওই হ্যাঁ, যে এই যে কামরাঙ্গীরচরের যে ব্রাঞ্চটা ওটা কি সেম ব্যাংকের, এই যে এলিফ্যান্ট রোডের ব্রাঞ্চ কি সেম ব্যাংক না সেম আলাদা? ডেফিনিট সেম সেম ব্যাংক না হলে তো লাইবিলিটি শেয়ার করবেন না।
আল রাফা ব্যাংক কামরাঙ্গীরচর ব্রাঞ্চ আল রাফা ব্যাংক যদি কামরাঙ্গীরচর ব্রাঞ্চ যদি এলিফ্যান্ট রোডের ইসলামী ব্যাংকে আসে, তা ইসলামী ব্যাংকের ম্যানেজার হোয়াই উইল গিভ দ্য কমিটমেন্ট যে আই উইল মেক দ্য পেমেন্ট, এটা তো ইসলামী ব্যাংক দিবে না। ডেফিনেটলি সেম ব্রাঞ্চে সেম ব্যাংকে হইতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের সিন্ডিকেশন একটা ব্যাপার আছে, সেটা আপার লেভেলের স্টাডি, সেটা হলে অন্যভাবে হয়। আপাতভাবে আমরা জানবো যে এটা যেই ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চ সেই ব্যাংক, যেই এডি ব্রাঞ্চ সেই ব্যাংকেরই নন এডি ব্রাঞ্চ। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আমাদের আইআরসি লাগবে, মনে করতে হবে আইআরসি ছাড়া ইম্পোর্ট করা যাবে না। তবে ওই যে বললাম, কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি ক্যাপিটাল মেশিনারি নতুন শিল্প প্রতিষ্ঠান হন, সেই ক্ষেত্রে আপনার আইআরসি না হলেও চলবে, বা ভাইস ভার্সা। এক্সপোর্টের ক্ষেত্রে আপনাকে ইআরসি লাগবে, মিন এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, আইআরসি এবং ইআরসি পাওয়ার একটা শর্ত হলো আপনাকে সংশ্লিষ্ট বিজনেস প্রতিষ্ঠান, মিন বাণিজ্য অ্যাসোসিয়েশন, বাণিজ্য সংঘের মেম্বার হইতে হবে। আমাদের দেশে দুই ধরনের বাণিজ্য সংগঠন আছে, একটা হলো পণ্যভিত্তিক, যেরকম ধরেন কম্পিউটার সমিতি, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, বিজিএমইএ, বিকিএমইএ, এরকম প্রায় 450 মতো প্রায় 550 অ্যাসোসিয়েশন আছে আমাদের দেশে, তারা কাজ করে। আর কিছু চেম্বার আছে, যেরকম ঢাকা চেম্বার, ঢাকা মেট্রোপলিটন চেম্বার, যশোর চেম্বার, রাজশাহী চেম্বার, এই চেম্বার গুলো আছে। আপনাকে হয় ঢাকা চেম্বার অ্যাসোসিয়েশন, কি ঢাকা চেম্বার অফ কমার্স ওইটা? ঢাকা ঢাকা চেম্বার চেম্বার, অফ কমার্স। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাইট। আপনি ঠিকই বলেছেন এটা। এই জায়গার যে কোনো জায়গায় আপনাকে আপনার মেম্বারশিপ হইতে হবে। হ্যাঁ, আপনার একটা ট্যাক্স নাম্বার, আইডেন্টিফিকেশন, টিন নাম্বার লাগবে। টিন নাম্বার ছাড়া এটা করা যাবে না। আপনার একটা বিন নাম্বার লাগবে, আপনাকে যেটা বলি ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। হ্যাঁ, টিনটা কি বিজনেসের টিন নাম্বার নাকি পার্সোনাল টিন নাম্বার? আপনি 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 একটু বলেন, আপনি ইয়ে করেন, আমি বলছি কিন্তু যে ইফ ইউ এনি কোয়েশ্চেন প্লিজ নোট ডাউন, উই হ্যাভ দ্য টাইম আস্কিং দ্য কোয়েশ্চেন। আমি বারবার কোয়েশ্চেনের জন্য কিন্তু টাইম দিই। তখন যদি প্রশ্ন না করেন, এখন যদি লেকচারের ভিতরে ইন্টারাপ্ট করেন, এটা কি করে জানেন? অন্যদের অ্যাটেনশন কে লস করে। হ্যাঁ, আপনি এগুলো একটু সরি না। লিখে রাখবেন। আমি সবগুলো আচ্ছা ঠিক বলবো, আছে। তারপরে যখন একটু বললাম, আমাদের দেশে দুই ধরনের টিন আছে। কয় ধরনের টিন? দুই ধরনের। দুই ধরনের। একটা হলো কোম্পানি টিন, একটা হলো ব্যক্তি টিন। আপনার একটা প্রোপাইটারশিপ কোম্পানি, হুম, প্রোপাইটারশিপ কোম্পানি আপনার 10টা আছে, এই 10টা কোম্পানির 10টা টিন হবে না। আপনার ব্যক্তি সত্তা, আপনার ব্যক্তি নামে টিন হবে। আপনি আব্দুল কালাম, আপনার নাম কি? হ্যাঁ বলেন, আপনার নাম কি? মোহাম্মদ জুলহাস। হ্যাঁ জুলাস বলছি, জুলাস, আপনার নাম জুলাস শেখ। আপনার একটা কম আছে, আপনার নামে কেউ আছে? আপনার নামে আছে ঢাকা এন্টারপ্রাইজ, আপনার নামে আছে কপ্তাখ কনস্ট্রাকশন, আপনার নামে আছে, হ্যাঁ, নিউ ঢাকা রিসোর্ট। এই যতগুলো কোম্পানি আছে এইগুলো ব্যক্তিসত্তা। আইনে আমরা দেখবো, আমরা ডিটেল যখন পড়ি, ভ্যাট আইন বলেন, কাস্টমস আইন বলেন, ইনকাম ট্যাক্স আইন বলেন, এসব হলো ব্যক্তি। কথা আটকাই এইগুলোকে যাচ্ছে। আমরা ব্যক্তি নামে, এবং এই রকম কোম্পানি যখন হয় তখন কি হবে? আপনার কয়টা? হ্যাঁ, সাউন্ড আপ শুনতে ডাউন পাচ্ছেন করছে, আমার কথা? শোনা যায়নি। আপ ডাউন একটু করতেছিল, এখন মনে গেছে। হ্যাঁ, তো এখন আপনি যদি রেজিস্টার্ড হন, মিন আপনি যদি জয়েন্ট স্টকে রেজিস্টার্ড হন, আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হন অথবা পাবলিকলি লিস্টেড কোম্পানি হন, তখন কোম্পানি নামে আপনার আলাদা টিন হবে। তার মানে বুঝলেন, এখানে কোম্পানি, আপনি রেজিস্টার্ড কোম্পানি না হয়েও আপনি কি করতে পারেন? ব্যবসা করতে পারেন। সেক্ষেত্রে আপনার পার্সোনাল টিন লাগবে। হ্যাঁ, আর আপনি যদি রেজিস্টার্ড কোম্পানি হন, মিন প্রাইভেট লিমিটেড কোম্পানি হন বা পাবলিকলি লিস্টেড কোম্পানি হন, তখন আপনার কোম্পানির নামে টিন নাম্বার লাগবে। আমার কথা কি বোঝা গেছে? থ্যাংক ইউ স্যার, এবার বুঝতে হ্যাঁ, পারছি। এইবার পরিষ্কার। বিজনেস সবসময় মনে রাখবেন। আমি বলি তো, আমি সবসময় ক্লাস শুরু করার আগে বলি, ক্লাস শেষ করার আগে বলি। তখন হয় কি, এইগুলো লিখলে আপনাদের ক্লাসের প্রতি একটা অ্যাটেনশন থাকে, যে আই নিড টু নো ও দিস সর্টস অফ কোশ্চেন্স আনসার। হ্যাঁ, আর তা না হলে ক্লাসের মাঝখানে বললে কি হয়, অনেকে একটু ডিস্টার্ব হয়, আর যে কথা বলে তার তো ডিস্টার্ব হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা
আমরা কি দেখলাম? আমরা টিন দেখলাম, এবার দেখবো বিন। বিন কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এখন এই বিন ছাড়া ভ্যাট আইনে বলা আছে বিন নাম্বার না থাকলে কোনো আমদানি রপ্তানি ব্যবসা করা যাবে না, একেবারে স্টেট কার্ড। সেল পারচেজ কন্ট্রাক্ট, প্রোফর্মা ইনভয়েস এবং ইন্ডিয়েন্ট, এটা তো লাগবে, কারণ এটা হচ্ছে মালের কোটেশন। আমরা এখানে তো লেনদেন করবো মাল নিয়ে। এখন কি মাল আনবো, কোথা থেকে আনবো, কি পরিমাণ আনবো, কত টাকার আনবো, প্যাকেটে আনবো না খোলা আনবো, খোলা আনলে কি একেবারে 10 কেজি মানে একেবারে পাউডার করে আনবো নাকি দানা আনবো, এই যত কন্ডিশনস থাকে এইগুলো ইন্ডেন্টে এবং প্রোফর্মা ইনভয়েসে লেখা থাকে, এবং এই ইন্ডেন্ট এবং প্রোফর্মা ইনভয়েসের আলোকে লেটার অফ ক্রেডিট ইস্যু হয়। ভেরি মাচ ইন্টারেস্টেড, ইন্স্যুরেন্স কভার নোট। আমাদের আইন বলছে যদি তুমি ইম্পোর্ট করতে চাও, এলসি ওপেন করতে চাও, অবশ্যই দেশীয় কোম্পানি থেকে তোমাকে ইন্স্যুরেন্স কাভারেজ নিতে হবে, ইন্স্যুরেন্স ছাড়া এলসি হবে না। আপনি যখন এলসি করবেন, আপনার কোম্পানির নাম কি বলছিলাম? প্যাসিফিক অ্যাসোসিয়েটস। এই প্যাসিফিক অ্যাসোসিয়েটস এর একটা লেটার হেড প্যাড আছে, এই প্যাডে ব্যাংকের ম্যানেজারের কাছে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনার এলসিটা করে দেবে। অ্যাপ্লিকেশন আন্ডার ব্যাংকস ফরম্যাট, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা তো বুঝি না একটা লেটার অফ ক্রেডিটে কি কি তথ্য উপাত্তের প্রয়োজন হয়। হ্যাঁ, এইটা ব্যাংকের একটা ফরম্যাট আছে, আমরা দেখাবো আজকে। এই ব্যাংকের ফরম্যাটে যাবতীয় তথ্য উপাত্ত ব্যাংকে উপস্থাপন করতে হয়, সেই তথ্য উপাত্তগুলো লেটার অফ ক্রেডিটে ইনসারশন থাকে। তাহলে আমি যেভাবে অ্যাপ্লিকেশন করব, ব্যাংকালা কি হচ্ছে, সে শুধু কেরানি, সে দেখবে আমি অবৈধ কিছু লিখছি কিনা, সে দেখবে আমি নিয়মের বাইরে অনিয়মের কিছু লিখছি কিনা, যদি হয় তাহলে এগুলো কারেকশন করবে, আর তা না হলে আমি যে তথ্যপত্রগুলো দেবো সেই তথ্যপত্রগুলো লেটার অফ ক্রেডিটে সে লিখে দেবে। এটা আমরা দেখবো। হ্যাঁ, এবার আছে সিকিউরিটি ডিপোজিট। ব্যাংকে এলসি করতে গেলে আপনার টাকা লাগে, কেউ 10% মার্জিনে করে, কেউ 100% মার্জিনে করে, কেউ 50% মার্জিনে করে। সিকিউরিটি ডিপোজিটের সাথে একটা কথা বললাম, মার্জিন। তার মানে আমি যদি 1 লাখ টাকার এলসি করতে চাই, এলসি করার সময় মনে রাখবেন কোনো টাকা ব্যাংক দিয়ে দেয় না। ব্যাংক ফরেন ব্যাংকে পেমেন্ট করে, বায়ারকে পেমেন্ট করে ডকুমেন্ট আসার পরে, কিন্তু এলসি করার আগে ব্যাংক একটা সিকিউরিটি মানি ডিপোজিট রেখে দেয় গ্রাহকের কাছ থেকে, সেইটা আপনি দিবেন। এটা ব্যাংক কাস্টমার সম্পর্কের ভিত্তিতে নির্ভর করে, কেউ 10% দেয়, কেউ 20% দেয়, কেউ 50% দেয়। এই টাকাটা ব্যাংক সিকিউরিটি হিসেবে ডিপোজিট রাখে, ডকুমেন্ট আসার পরে বাদ বাকি টাকা নেওয়ার পরে তারা কি করে, সেলারকে পেমেন্টটা দেয়। এরপরে হলো আদার ডকুমেন্টস, আরো কিছু। এই ডকুমেন্টস গুলো মোটামুটি কমন, 1 থেকে 11 পর্যন্ত যেটা বললাম, এইটা ছাড়া এলসি করার সুযোগ খুব একটা হয় না, এটা লাগে। এরপরে কিছু ডকুমেন্টস আধার লাগে, সেটা হলো বন্ড লাইসেন্স। আপনি যদি বন্ডের আন্ডারে আনতে চান তাহলে আপনাকে একটা বন্ড লাইসেন্স লাগবে। হ্যাঁ, এরপরে এরপরে কি হলো, আপনি কি করবেন, আপনি এমন কিছু জিনিস আনবেন সেটা রেসপেক্টিভ পোষক দপ্তরের অনুমোদন লাগবে, সংশ্লিষ্ট অথরিটির অনুমোদন লাগবে। যেরকম হলো আইপি। আইপির অর্থ হলো ইম্পোর্ট পারমিট। কিছু কিছু পণ্য আছে যেরকম আপনি পেঁয়াজ আমদানি করবেন, ইচ্ছা করলে আপনি আমদানি করতে পারবেন। এখন দেখেন 120 টাকা 30 টাকা পেঁয়াজ, আপনি ইচ্ছা করলে ইন্ডিয়া 20 টাকা পেঁয়াজ, আপনি কিন্তু পেঁয়াজ আনতে পারতেন ইন্ডিয়া থেকে, কেউ পারে না। কারণ হলো এই সালাম স্যার, বন্ড হ্যাঁ, সম্পর্কে যদি স্যার এখন একটু বলা যেত আর কি। কোনটা? ওই যে লাস্টে যে কন্টেন্টটা ছিল বন্ড, বন্ডের আন্ডারে যদি এলসি করা হয় স্যার, হ্যাঁ, বন্ড লাইসেন্স। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা কি সেটা বলে, বন্ড বিরাট ব্যাপার, বন্ডে আমরা 10টা কোর্স পড়াই। এখন আপনি জানবেন কোনটা, সেটা হলে আমি সেটার উপরে আলোকপাত করি। বন্ডে কয়টা স্যার ক্লাস বললাম? বন্ডের আন্ডারে স্যার কি কয়টা ক্লাস স্যার বলেন? স্যার? 10টা। স্যার এখন আপনার জানার স্যার, দরকার, সেটা আমি স্যার বলবো। কোন কোন বিষয়ে স্যার একটু বললে হবে যে কোন কোন বিষয়ে, মানে ইম্পোর্ট করতে হলে, কোন কোন কমোডিটি ইম্পোর্ট করতে হলে বন্ড লাইসেন্স দরকার, এইটুকু ওকে, বললেই হবে স্যার। ওকে, এটা আমাদের গভর্নমেন্টের একটা গাইডলাইন আছে। হুম, গভর্নমেন্টের একটা গাইডলাইন আছে কোন কোন পণ্য আনতে গেলে বন্ড লাইসেন্স লাগে। শুধু এতটুকু বলবো,
আপনি যখন উপকরণ আনবেন, সেই উপকরণ দিয়ে যখন আপনি ফিনিশ প্রোডাক্ট তৈরি করবেন, আপনার একটা যখন গার্মেন্টস থাকবে, সরি, একটা ফ্যাক্টরি থাকবে, সেই ফ্যাক্টরিতে আপনি উপকরণ আনবেন, সেই উপকরণ দিয়ে ফিনিশ প্রোডাক্ট তৈরি করে এটা লোকাল মার্কেটে বেচতে পারবেন না, আবার বিক্রি করে দেবেন, এক্সপোর্ট করবেন। তাহলে আপনার যাচাই বাছাই করে সরকার আপনাকে একটা লাইসেন্স দেবে যে আপনি উপকরণ আনবেন, আপনার একটা ফ্যাক্টরি আছে, আপনি ওই পণ্য তৈরি করবেন, আবার রপ্তানি করবেন, দেশের বাজারে বিক্রি করতে পারবেন না। এইটা আনতে গেলে যেটা হবে, সে ধরেন ফ্যাব্রিক্স, আপনি কাপড় আনবেন, কাপড় এনে গার্মেন্টস তৈরি করেন, আপনি দর্জি চাইনা থেকে কাপড় ইম্পোর্ট করলেন, ফ্যাব্রিক্স ইম্পোর্ট করে আপনি একটা শার্ট তৈরি করে বেচেন, আপনাকে প্রতি প্রতি মিটারে 10 টাকা ডিউটি দিতে হবে। কিন্তু আপনার একটা গার্মেন্টস আছে, এই আপনি দর্জি, এই 10 টাকা শার্ট এই এই- এই, আনবেন তো, এই ফ্যাব্রিক্স আনবেন, ফ্যাব্রিক্সের সাথে আপনি বাটন আনবেন, জিপার আনবেন, কটন আনবেন, এগুলো ইয়ার্ন আনবেন, এগুলো আনবেন। এইগুলো আনার পরে আপনি সরকারের কাছে বলবেন আমার একটা শার্ট বানাতে গেলে এই 5টা বোতাম লাগে, 2 মিটার সুতা লাগে, একটা হিসেব কিতাব দেবেন, সরকারও সেগুলো জানে। সরকার কি করবে, আপনাকে অনুমোদন দিবে, অনুমোদন দেওয়ার পরে এগুলো আপনি আনবেন, আনার পরে এগুলো দিয়ে আবার আপনি শার্ট তৈরি করবেন। আপনি আনলেন কি, আপনি আনলেন ফ্যাব্রিক্স, আপনি আনলেন বাটন, আপনি আনলেন জিপার, আপনি আনলেন ওয়াক্রম, আপনি আনলেন ব্লিচিং পাউডার ওয়াশিং করার জন্য, এরকম জিনিসপত্র আনবেন। হ্যাঁ, আপনি আনলেন ইয়ার সুতা। এইগুলো আপনি কিছুই লোকাল মার্কেটে বেচতে পারবেন না, এইগুলো দিয়ে আপনি শার্ট তৈরি করবেন। ওই শার্ট যদি বিদেশে রপ্তানি করেন, এইরকম সক্ষমতা যদি আপনার থাকে, তাহলে সরকার আপনাকে একটা লাইসেন্স প্রদান করবে, স্পেশাল লাইসেন্স। সেই লাইসেন্সটার নাম আছে বন্ড লাইসেন্স। এই লাইসেন্স যদি আপনার থাকে, আমদানি পর্যায়ে যে দেশের বাজারে বিক্রি করার সময় 10 টাকা ডিউটি দিচ্ছিল, কর দিচ্ছিল, আপনাকে দেওয়া লাগবে না। এটা হলো বন্ড লাইসেন্স। বন্ড লাইসেন্সের ফেসিলিটেশনস আছে, ইউ উইল ইম্পোর্ট দ্য র মেটেরিয়ালস সাইমultaneously, you will procedure, you will make the finished product, and subsequently the product will be exported towards the foreign country. এটা ব্যাপার। and no tax, VAT, duty required to pay the government. এটা হলো ব্যাপার, এটা হলো বন্ড লাইসেন্স। বোঝা গেছে? জি স্যার। পরিষ্কার? ওকে স্যার, সুন্দর বোঝা গেছে। সুন্দর ওকে হয়েছে স্যার, স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক বললাম না, এটাতে আমরা 10টা ক্লাস পড়াই, 10টা। যারা আছে, যারা একটু এক্সপার্ট, বেশি পড়তে চান, তারা বন্ডের ক্লাস হয়, ওইটার নাম আছে কাস্টমস অ্যান্ড বন্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওইটা হলে সেটা পড়া যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করলাম, আমরা আইপি, তাহলে কি এখানে দেখলাম, আমি ইচ্ছা করলে পেঁয়াজ আনতে পারতাম, আমি পারছি না, কারণ হলো আমার যদি এই খামার বাড়ির অ্যাপ্রুভাল, আইপির কি হয়, পেঁয়াজের অ্যাপ্রুভাল খামার বাড়ি দিয়ে, এই খামার বাড়ি দিচ্ছে না, সরকার কাছে নো, ইউ দ্য খামার বাড়ি হ্যাজ নো রাইট টু ইস্যু দ্য আইপি এগেনস্ট ইম্পোর্টেশন অফ দ্য অনিয়ন। আপনি ইম্পোর্ট করতে পারবেন না, এই জন্য এখন পেঁয়াজ ইম্পোর্ট করা যাচ্ছে না। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আইপির ক্ষমতা কত, বোঝা গেছে তো? এই জি কথা স্যার। বলছি। হ্যাঁ, আপনার পিআই নিয়েছেন, আপনি একটা আইপি পিআই নিয়েছেন, আপনি ভারতেশ্বরী কি করবে, ভারতেশ্বরী এন্টারপ্রাইজ আপনাকে কি করবে, নাসিক থেকে পেঁয়াজ দিবে। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বেশি পেঁয়াজ যে জায়গা আসে, সেই জায়গা না তো নাসিক, নাকি? নাসিকের নাম শুনছেন না আপনারা? জি স্যার। নাসিক কোন প্রদেশে বলতে পারবেন কেউ? নাসিক কোন প্রদেশ? হ্যাঁ, মধ্যপ্রদেশে, এখান থেকে সবচেয়ে পেঁয়াজ, ইন্ডিয়ার সবচেয়ে বেশি পেঁয়াজ ওখানে হয়। এই জায়গাটার নাম নাসিক, এই জন্য নাসিক বলে। নাসিকে সবচেয়ে বেশি পেঁয়াজ হয়, এবং তারাই নাসিকের পেঁয়াজের একটা বড় অংশ বাংলাদেশে এক্সপোর্ট হয়। হ্যাঁ, তো এই পেঁয়াজ ইম্পোর্ট করতে গেলে আপনার আইপি লাগে, আইপি না হলে এনবিআর এর চেয়ারম্যানের ক্ষমতা নাই ওই পণ্য শ্রেণীবিন্যাস করা, অ্যাসেসমেন্ট করে আপনাকে বাংলাদেশে ছাড় দেওয়া, এটা দিচ্ছে না। কোয়ারেন্টাইন, স্যার, কোয়ারেন্টাইন, হ্যাঁ, আইপি জিনিসটা কি আসলে? ইম্পোর্ট পারমিট, একাধিকবার বলছি, ইম্পোর্ট পারমিট সংশ্লিষ্ট পণ্য আমদানি করবার জন্য আমদানি অনুমোদন পত্র, এইটা পোষক অথরিটি দেয়। পেঁয়াজের আইপি নিয়ে কথা বলছি, পেঁয়াজের আইপির অনুমোদন দিবে খামার বাড়ি, অ্যাপ্রুভাল মিনিস্ট্রি অফ দা এগ্রিকালচার ফ্রম খামার বাড়ি। এবার বোঝা গেছে? আর এর জি মধ্যে স্যার। যদি এই জন্য প্রশ্ন হয় করা কি, ক্লাসে অ্যাটেন্ড থাকতে হয়, অ্যাটেনশন না থাকলে মাঝে মাঝে প্যাচ লাগে। হ্যাঁ, প্যাচ লাগে, আর এই প্যাচ লাগলে তখন সমস্যাটা হয়ে যায়, ঠিক আছে? আর প্রশ্ন করা হলে একটা করি স্যার, হ্যাঁ, প্রশ্ন করা আসলে হবে সাপ্লিমেন্টারি, হ্যাঁ, করেন করেন করেন, এখন তো প্রশ্ন করছে, করেন। আইএমপি মানে কি? আইএমপি আইএমপি, ইম্পোর্ট, আইএমপি, হ্যাঁ, আইএমপি, ওইটা হলো
আইএমপি হইলো আইপির সাথে আইএমপির কিছু পার্থক্য আছে। আইএমপি হলো আপনি যখন ইম্পোর্ট করবেন, এটা ব্যাংকের ব্যাপার, ওইটা আমরা এখানে আনি নাই। হ্যাঁ, ইএক্সপি এবং আইএমপি, এক্সপোর্ট পারমিট, ইম্পোর্ট পারমিট। হ্যাঁ, এইটা হলো ব্যাংক যখন পণ্য বা সেবা কি করে, আমদানি করে বা রপ্তানি করে, তখন তাদের যে ফরেন পেমেন্ট হয়, ওই ফরেন পেমেন্ট বিল অফ এন্ট্রি, এখন তো বিল অফ এন্ট্রি নেই, এখন আছে কমোডিটি ডিক্লারেশন, এইটা দিয়ে ভ্যালু দিয়ে আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং মিনিস্ট্রির সাথে ম্যাচিং করে, ওইটাকে বলে আইএমপি। ওইটা হলো আইএমপি। আইএমপি এলসি করলে আপনার আইএমপি লাগবে। হ্যাঁ, আপনি ভালো কথা বলছেন। আইএমপিটার কথাটা আমরা এখানে লিখিনি, আমরা এখানে লেখা উচিত ছিল। এটা আমাদের এলসিএফ ছিল, এলসিএফটা আমরা এখন আনি না, কারণ হলো বাংলাদেশ ব্যাংক ওইটাকে অমিট করে দিছে, এখন এটার কোনো ফাংশন নাই। আগে এটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। হ্যাঁ, এখন ওইটা নাই। তবে আইএমপি হইলো ব্যাংকের ফাংশন, আর আইপি হলো গভর্নমেন্টের সাবসিকুয়েন্ট অথরিটির ফাংশন। ঠিক আছে? আর কিছু বলবেন কেউ? আর কোনো প্রশ্ন? মানে আইএমপির মানে মানে এটা একটু মিনিংটা একটু লিখতে যাচ্ছিলাম। আইএমপি, আইএমপি কিছু না, আইএমপি ইম্পোর্ট, ইম্পোর্ট ফর্ম, এক্সপোর্ট ফর্ম আমরাকে বলি আইএমপি, ইম্পোর্ট ফর্ম। আইএমপি ইম্পোর্টের সংক্ষিপ্ত করে বলে আইএমপি, বোঝা গেছে? এক্সপোর্টের সংক্ষিপ্ত করে বলে ইএক্সপি, ওর কোনো পুরো মিনিং নাই। ঠিক আছে? ওকে, এবার হলো কোয়ারেন্টাইন। এখন কোয়ারেন্টাইন সার্টিফিকেটটা কি? কোয়ারেন্টাইন হলো ওই যে বললাম কিছু রোগ বালাই আছে, এই রোগ বালাই সংঘ নিরোধ বলে, এই রকম সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, আপনি মুরগির বাচ্চা ইম্পোর্ট করবেন, আপনি পেঁয়াজ ইম্পোর্ট করবেন, আপনি গম ইম্পোর্ট করবেন, কিছু রোগ আছে যেগুলো এক দেশ থেকে আরেক দেশে ইজিলি ট্রান্সমিট করে, অথরিটির এই ধরনের কমোডিটিস থাকলে সার্টিফিকেট দিতে হয় যে এই ধরনের রোগ মুক্ত। যেরকম আমার মুরগির বাচ্চা আনার সময় বলতে হয়, এটা এভিয়ান্স ইনফ্লুয়েঞ্জা ফ্রি, গরুর গোশত ম্যাটকাও ফ্রি, এইরকম কিছু সার্টিফিকেট যেটাকে অনুসরণ করা হয় সেটাকে বলে আমরা কোয়ারেন্টাইন সার্টিফিকেট। ঠিক আছে? সার্টিফিকেট ফ্রম দ্য বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস অ্যান্ড রেগুলেশনস কাউন্সিল, যেটা আছে ওরা কিছু অনুমোদন দেয়। যেরকম হলো আপনি মোবাইল সেট ইম্পোর্ট করবেন, বিটিআরসির অনুমোদন ছাড়া আপনি, এটা নিয়ে অনেক কথা বলছে তারা, আপনি ইম্পোর্ট করতে পারবেন না। এই লাইসেন্সটার নাম হচ্ছে স্পেকট্রাম লাইসেন্স। ঠিক আছে? এটা আবার আপনি কি করবেন, আপনি অ্যাসিড আনবেন, আপনাকে হোম মিনিস্ট্রির পারমিশন লাগবে, আপনাকে নার্কোটিক্স এর পারমিশন লাগবে। আপনি লিকার আনবেন, আপনার নার্কোটিক্স এর পারমিশন লাগবে। এই অ্যাসিড যদি আনেন, শুধু এটা না, যেই যে রাস্তা দিয়ে চলবে, যেই যে গাড়িতে চলবে, সংশ্লিষ্ট ডিসি এবং ওই রাস্তার অনুমোদন আপনাকে নিতে হবে। এরকম আরো অনেক সংশ্লিষ্ট পোশাক কোম্পানির যে অনুমোদন যদি প্রয়োজন হয়, সেটা আপনাকে নিতে হবে। এখন আমরা একটু ব্রড আলোচনায় যাব যে ট্রেড লাইসেন্স কাকে বলে। The trade license is an official document issued by the municipality or local authority to start the business. আমরা প্রথমে এই কথাটাই বলছি, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার কোনো সুযোগ নেই। ট্রেড লাইসেন্স কি ইস্যু করে? মিউনিসিপ্যালিটি করে, ইউনিয়ন পরিষদ করে। ঠিক আছে? সরকারের যে সমস্ত স্থানীয় সরকার পরিষদ আছে তারা এই কাগজগুলো ইস্যু করে। হ্যাঁ, ট্রেড লাইসেন্স কেমন? আমরা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা এই একটা হলে দেখেন ট্রেড লাইসেন্স। এই ভদ্রলোকের একটা ট্রেড লাইসেন্স আছে, এই ট্রেড লাইসেন্স কতদিন পর্যন্ত ভ্যালিড থাকে সেটা বলা থাকে, কোন কোন ব্যবসা করতে পারবে সেই কথাগুলো বলা থাকে। দেখেন সে কি করতে পারবে, আমদানি রপ্তানি আমদানি সরবরাহকারী, সে আমদানি করতে পারবে, সরবরাহ করতে পারবে, তার সব কিছু লেখা থাকে। দেখেন বিন নাম্বার লেখা আছে। ঠিক আছে? এটা এনআইডি নাম্বার লেখা আছে। বিন নম্বর এখন নাই, কিন্তু বিন নম্বর রেজিস্ট্রেশনের সময় এখন বিন নম্বর লিখে দিচ্ছে। এখান থেকে 3 নম্বর এখন কোনো কোনো ক্ষেত্রে, দু এক ক্ষেত্রে বড় বড় যেটা আছে সেগুলোতে লিখছে গভর্নমেন্টস আছে আপগ্রেডশনে যাওয়ার জন্য, অটোমেশনে যাওয়ার জন্য চেষ্টা করছে, এখনো পারেনি। যখন ফুললি যদি অটোমেশন হয় তখন এই জায়গাগুলোতে বিন নম্বর 3 নম্বর সব লেখা থাকবে। আর সবচেয়ে বড় জিনিস হলো এই কতদিন ভ্যালিড থাকে সেটা লেখা থাকে। দেখেন একটা ট্রেড লাইসেন্স নিয়ে যাবজ্জীবন ব্যবসা করা যাবে না, সার্টেইন টাইম পর্যন্ত করা যাবে। এটা 30শে জুন 2025 মেয়াদ শেষ। তার মানে
এই লাইসেন্স দিয়ে এখন আর ব্যবসা করার সুযোগ নাই। এটা হলো ট্রেড লাইসেন্স, ঠিক আছে। এটা তো নবায়ন করা যায় স্যার। এই নবায়ন তো আছে, যে ভদ্রলোক ব্যবসা করছে সে তো নবায়ন করছে, ওই নবায়ন না করলে তো পরে বছর সে ব্যবসা করতে পারবে না, নাকি? না পারবে? না, না পারবে না না। পারবে না। পারবে না। এখন এখন স্যার আমরা কি করলাম, আমরা কোশ্চেন এটা দেখলাম, হ্যাঁ, আমরা এটাতে এই আর কি করলাম, এনি আদার ডকুমেন্টস as required including sufficient margin amount towards the opening bank আমরা তো মার্জিনের কথা আলাপ করছি, সেটা যদি আপনি 10% করতে পারবেন করেন। ম্যানেজার যদি কয় নো, আমি 100% মার্জিনে করব, আমি 90% করব না, নাও করতে পারে। সেটা ডিপেন্ডস ব্যাংকার্স কাস্টমার্স রিলেশনশিপ। হ্যাঁ, এর বাইরে যদি আরো কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়, যখন যে ডকুমেন্টস লাগবে আপনাকে সেই ডকুমেন্টস দিতে হবে। হঠাৎ আপনি এমন একটা আইটেম আনতে গেলেন যেটা কি হলো, যেটাকে ফায়ারের অনুমোদন লাগে, আপনাকে ফায়ারের অনুমোদন দিতে হবে, না হলে এটা আসবে না। আমরা এই জায়গায় ট্রেড লাইসেন্স নিয়ে আলাপ করছিলাম, ট্রেড লাইসেন্স আমরা দেখছি, এইবার আমরা দেখব ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কি? আমরা ইম্পোর্ট পলিসি অর্ডার যখন দেখছিলাম তখন দেখছিলাম নো লাইসেন্স রিকোয়ার্ড ফর ডুইং দ্য ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, কিন্তু এখন আমরা যে দেখছি আইআরসি লাগবে। মনে রাখতে হবে আইআরসি ইটসেলফ ইজ নট দ্য লাইসেন্স এট অল, ইটস দ্য রেজিস্ট্রেশন। আপনাকে আমদানিকারক হিসেবে অবশ্যই একটা রেজিস্ট্রেশন লাগবে। এই রেজিস্ট্রেশন কে দেবে? আইআরসি কে ইস্যু করে? কমার্স হুম মিনিস্ট্রি। কমার্স মিনিস্ট্রি। কমার্স মিনিস্ট্রি করে। কমার্স মিনিস্ট্রির আন্ডারে কে করে? এ আমরা একটা দেখছি, এটা কি বলে? এই দেখেন, আমরা বলছি দ্য ক্লাস উইল বি ভেরি মাচ কম্বাইনেশন অফ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস, ইউ আর দ্য ভেরি মাচ এলিমেন্টারি লেভেল। এই জিনিসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন। এটাকে বলে আইআরসি। আইআরসি, এই আইআরসি কে ইস্যু করছে? গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের পক্ষে অফিস অফ দ্য চিফ কন্ট্রোলার অফ দ্য ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস। হ্যাঁ, এই চিফ কন্ট্রোলার অফ দ্য ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফিস এটা ইস্যু করছে। এই কার্ডটাকে সংক্ষেপে আমরা বলি সিসিআইএনডি। সিসিআইএনডি, চিফ কন্ট্রোলার অফ দ্য হুম সিসিআইএনই, এটা, হ্যাঁ, এই অফিস ইস্যু করে। এটার হেড অফিস আমাদের ক্রীড়া কমপ্লেক্সে এনএসসি বিল্ডিং এ। এইটার একজন আছে, প্রধান নিয়ন্ত্রক আছে, এই উনি অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের একজন অফিসার। হ্যাঁ, এই আইআরসি ইস্যু করবে। এখন এই আইআরসির একটা নাম্বার থাকবে, এই আইআরসি এটা ইউনিক নাম্বার। একজন ইম্পোর্টার এটা পাবে, এখানে নাম থাকে, ঠিকানা থাকে, সবকিছু থাকে। এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কোন ব্যাংকে করা থাকে সেই ব্যাংকে লিয়েন থাকে। এই এই আইআরসিটা ইস্যু করা আছে ইসলামী ব্যাংক এলিফ্যান্ট রোডের ব্রাঞ্চে। কোন নন এডি ব্রাঞ্চের পক্ষে, ওই যে বললাম, আগে বলছিলাম না যে আইআরসি, আমরা বলছিলাম এলসি ইস্যু, কোন নন এডি ব্রাঞ্চ এরকম এলসি ইস্যু করতে পারে না। কোন নন এডি ব্রাঞ্চের ফেভারেও লিয়েন করেও কোনো আইআরসি ইস্যু করা যায় না। এখন এটা হলো, তাহলে দেখলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এলিফ্যান্ট রোড ইজ দ্য এডি ব্রাঞ্চ, অথরাইজড ডিলারশিপ ব্রাঞ্চ। সো সিসিআই হ্যাজ ইস্যুড দ্য আইআরসি ইন ফেভার অফ দ্য ইসলামী ব্যাংক। কাজে এই আইআরসি লিয়েন ব্যাংক হলো ইসলামী ব্যাংক এলিফ্যান্ট রোড। হ্যাঁ, কোনো প্রশ্ন করছেন আপনি দিন ইসলাম সাহেব? স্যার এটাকে বলে স্যার কিভাবে নমিনেটেড কোন ব্যাংক। জায়গায় কিভাবে করবো? নমিনেটেড ব্যাংক, গুড। আপনি বললেন নমিনেটেড ব্যাংক, একেবারে একেবারে কাগজে সরাসরি কলমের ল্যাঙ্গুয়েজ হলো নমিনেটেড ব্যাংক, ঠিক আছে। আর লিয়েন ব্যাংকটা আমরা ব্যবহার করি কার ক্ষেত্রে? ও বন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে একাধিক ব্যাংকে এই নমিনেটেড ব্যাংক ইসলামী ব্যাংক, তার অর্থ এই না যে এই ভদ্রলোক ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোনো জায়গা থেকে এলসি করতে পারবেন না, সে অন্য জায়গা থেকেও পারবে। ইসলামী ব্যাংক থেকে তাকে একটা এনওসি নিতে হবে। সেই এনওসিটা হলো যে তার কোনো ওভারডিউ লায়াবিলিটি নাই এবং তার কোনো বিল অফ এন্ট্রি আউটস্ট্যান্ডিং নাই। এই জিনিস দুটো থাকলে সে অন্য ব্যাংক থেকে এলসি করতে পারবে। এই তাকে যে ইসলামী ব্যাংকেই ঘুরে ফিরে থাকতে হবে, ব্যাপারটা সেরকম, ঠিক আছে। এ কি আপনি দিবে না কিছু খরচ করতে হবে কোথায়? ইসলামী ব্যাংকে?
এই জিনিসগুলো সে তার থেকে একটা এলসি চলে যাচ্ছে, সে কি এমনি এমনি আমাকে এগুলো দিবে না কিছু খরচপাতি আছে? আপনি আপনার $10 কোটি এলসির দরকার, ইসলাম ব্যাংক যদি সেটা দিতে না পারে আপনাকে আটকে রাখবে? আপনার বায়ার, আপনি যে বায়ার, আপনি ক্যাটারপিলার থেকে প্রোডাক্ট আনতেছেন, ক্যাটারপিলার বলে দিয়েছে নো, ইসলাম ব্যাংকের এলসি আমি নেব না, কি করবেন আপনি? চিন্তা করবেন স্ট্রেইট, কখনো বাঁকা চিন্তা করবেন না, সবসময় পজিটিভ চিন্তা করবেন। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আপনি বললেন আপনার কাছে গেলাম, এইচএসবিসি ব্যাংক মাঝে কি করছে, ব্যাংক অফ চায়না পর্যন্ত ইসলাম ব্যাংকের এলসি নেয় নাই, এমন একটা অবস্থা হয়েছিল। ভুটানের ব্যাংক বলছে আমরা ইসলাম ব্যাংকের এলসি নেব না। ভাই আপনি ব্যবসা করেন ব্যাংক অফ চায়না, আপনার আপনার সাপ্লায়ার ব্যাংক অফ চায়না ছাড়া অন্য কোনো জায়গাতে ক্রেডিট লিমিট নাই, সে এই ব্যাংক অফ চায়না থেকে টাকা নিবে, নিয়ে আপনাকে প্রোডাক্ট দিবে। এখন আপনারও ইসলামী ব্যাংকের এলসি সে নিবে না, তো তখন আপনি কি করবেন? যাবেন? তো এই জন্য গভর্নমেন্ট কি করে জানেন, গভর্নমেন্ট থিংস ফর দ্য মাস লেভেল পিপুল, নো ফর দ্য এলিট লেভেল। ক্লাস লেভেলে গভর্নমেন্ট কখনো থাকতে পারে না, গভর্নমেন্ট কোথায় যায়? মাস লেভেলে যায়। এই জন্যই বলছে নমিনেটেড ব্যাংক, কারণ কিছু কন্ডিশনস আছে, আপনাকে যে ফাইন্ড আউট করবে, এই ফাইন্ড আউট করার আপনি যদি তথ্যপত্রে কোনো রং ইনফরমেশন, ভুল ইনফরমেশন, ফ্রড করেন, সেইগুলোকে ইসলামী ব্যাংকে ধরবে। ঠিক আছে? এই জন্যই আপনি এইটা নিয়ে অন্য কোনো ব্যাংকে করতে পারবেন না যত সময় পর্যন্ত ইসলামী ব্যাংক আপনাকে এনওসি না দিবে। কিন্তু ইসলামী ব্যাংক যদি আপনাকে ধরে রাখার সামর্থ্য না রাখে, তখন কি হবে? আপনি ইসলামী ব্যাংক আপনাকে 50% মার্জিন ছাড়া এলসি দেয় না, আপনাকে সোনালী ব্যাংক বললো ভাই আপনি আসেন, আপনাকে আমি 10% মার্জিন এলসি করে দিচ্ছি, বলেন আপনি যাবেন না? অবশ্যই আমি তো যাওয়ার ইসলাম চেষ্টা করবো। ইসলাম হ্যাঁ ব্যাংকে জি আটকে স্যার। রাখবে? পারবে না। এই জন্যই আমরা বলি উই আর দ্য স্টুডেন্ট অফ দ্য একাডেমিক পারপাস, আমরা একাডেমিক পড়তে আসছি, আমরা প্র্যাকটিস নিয়ে অতটা চিন্তা এখন করব না। আর বাঁকা চিন্তা তো নাই, বাঁকা চিন্তা যাদের যখন আপনি করবেন, আপনি কিন্তু আইনে কি আছে সেটা শিখতে পারবেন না। বাঁকা চিন্তা আপনার অবশ্যই লাগবে, আপনার ন্যাশনালিজম লাগবে, আপনার এডুকেশন লাগবে, আপনার কোয়ালিটি লাগবে, আপনার ব্রেভিটি লাগবে ফিল্ডে কাজ করবার জন্য। কিন্তু সেটা ফিল্ডে আমরা যখন কেস স্টাডি যদি দেখার সুযোগ পাই, ওই কেস স্টাডি গুলোতে আলাপ করব। আমরা তো এখানে এলিমেন্টারি ক্লাস, এইগুলোতে তো কেস স্টাডি গুলো আনা যায় না। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াই, যখন বিভিন্ন জায়গাতে, বড় জায়গাতে এই এলসি ওপেনিং নিয়ে যখন দুটো তিনটে ক্লাস হয়, ইউসিপিডিসি যখন 3-4টা ক্লাস হয়, তখন কেস স্টাডি গুলো নিয়ে আসি। হ্যাঁ, কেস স্টাডি গুলো আনলে কি হয়, এই তখন আপনাদের এই প্র্যাকটিস গুলো নিয়ে আলাপ করা যায়। তো যেহেতু আমাদের সুযোগ নাই, এই জন্য আমরা কি করছি, আমরা একেবারে একটু থিওরি বেস, একটু গল্প গুজব করি, একটু পড়ি, যাতে আপনারা বোরিং না হয়ে যান, ভালো লাগে এই জন্যই। হ্যাঁ, কিন্তু আমরা একেবারে তাত্ত্বিক কথাবার্তা গুলো এই ক্লাসগুলোতে বলার চেষ্টা করি। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার স্যার। স্যার একটু ভালো লাগে ছিল। কিনা? ভালো যদি না লাগে তাহলে আবার এটি অবশ্যই না স্যার, ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। ভালো ভালো লাগে, লাগে স্যার। ভালো লাগে। অন্য স্যার ক্লাসগুলো কেমন হয় আপনাদের? স্যার অন্য ক্লাসগুলো ভালো লাগে স্যার। ফাইন, এটাই হলো ভালো, এটাই হলো তাহলে এবার কি হলো, এর একটা স্ল্যাব আছে, আপনি একেবারে কত টাকার ইম্পোর্ট করবেন এইটা এখানে লেখা থাকে। এই ভদ্রলোক 20 কোটি টাকা পর্যন্ত ইম্পোর্ট করতে পারবে 1 বছরে, মেন 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত, এর বেশি সে পারবে না। হ্যাঁ, এইটা দেখেন 2008 সালে ইস্যু হয়েছে, অনেক আগে। এটা 24 সালের মেয়াদ শেষ, তার মানে কি 25 সালের মেয়াদ শেষ 30 জুন, তার মানে এ আর কিন্তু জিন্দা নাই। ঠিক আছে না? এই ভদ্রলোক যদি এখন ব্যবসা করে, ডেফিনিট তাকে রিনিউ করে নিতে হয়েছে, হয়তো রিনিউ কাগজটা আমাদের কাছে নাই। ঠিক আছে, এটা গেল তাহলে আইআরসি, আমরা ফিনিশ। দুইটা দেখি স্যার আইআরসি দুইটা জিনিস সম্পর্কে আর বোঝার কোনো ছিল। প্রশ্ন? হ্যাঁ স্যার, দুইটা জিনিস বোঝার ছিল। সেটা বলুন। হচ্ছে যদি পূর্বে কোনো বিল অফ এন্ট্রি না থাকে, মানে কোনো করে নাই, এলসি করে নাই, হুম, and সেই ক্ষেত্রে এনওসি সিস্টেমটা কি হবে? হ্যাঁ, আর স্যার পূর্বে মানে বিল অফ এন্ট্রি যে ইয়ে করে নাই, যে এলসি করে নাই, তার বিল অফ এন্ট্রি হবে কোথা থেকে? লিখে দেবেন ও বিল অফ এন্ট্রি আউটস্ট্যান্ডিং। এনওসি দিয়ে দিবে। হুম, ওকে স্যার। স্যার আপনি আরেকটা কি করবেন ভাই, আপনার তো ছেলেপিলে হবে, ছেলেপিলে হতে গেলে কি বিয়ে করা লাগবে তো নাকি? হুম, তো স্যার যার আরেকটা যার যার এলসি আরেকটা বিষয় নাই তার বিল অফ এন্ট্রি করতে হবে। স্যার আরেকটা বিষয় জানার ছিল। সেটা হচ্ছে বলেন। এই মানে আমরা সরাসরি চিপ কন্ট্রোলার অফ এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট বরাবর অ্যাপ্লিকেশন করবো আইআরসি এর জন্য, না
অন্য কোনো বা কিভাবে করা যায় এটা স্যার? অনেক আছে। আমরা একটা কমার্শিয়াল আইআরসি দেখাইছি, হ্যাঁ। আমরা এই আইআরসি টা দেখলাম কি কমার্শিয়াল আইআরসি। এই কমার্শিয়াল আইআরসি করার জন্য সিসিআই পোর্টালে যে ওএলএম পোর্টাল আছে, ওই ওএলএম পোর্টালে অ্যাপ্লিকেশন করা যায় সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে। আপনি রেস্ট্রিক্টেড আইটেম ছাড়া ফ্রিলি ইম্পোর্টেবল আইটেম আনার জন্য এটা আপনি আইআরসি পাবেন, কমার্শিয়াল পাবেন। কিন্তু আপনার যদি ইন্ডাস্ট্রি হলে বিডা এবং সংশ্লিষ্ট অথরিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, অ্যালটমেন্ট, এন্টাইটেলমেন্ট এবং পারমিশন লাগে। ঠিক আছে, এই জন্য আমরা কমার্শিয়াল নিয়ে আসছি, সিম্পল ইস্যু। ঠিক আছে। আর একটা জিনিস বলে বাদ পড়ছে, সেটা হচ্ছে আইআরসি করতে গেলে ব্যাংক গ্যারান্টি লাগবে সংশ্লিষ্ট ব্যাংকে, ব্যাংক গ্যারান্টি? ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আমি তো বললাম সংশ্লিষ্ট কাগজপত্র লাগবে। তো ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট না হলে এই যে আপনার নমিনেটেড ব্যাংক ইসলামী ব্যাংক, এ সিসিআই অফিস বসবে কি করে? ব্যাংকের কাগজপত্র তো আপনার লাগবে। এখানে তো লিখে দিতে পারতো ইসলামী ব্যাংকের শত শত এডি ব্রাঞ্চ আছে, প্রায় 80-90টা মতো মনে হয় এখন এডি ব্রাঞ্চ আছে। ও তো লিখতে পারতো নিউ মার্কেট তো লেখে নাই। তার মানে এলিভেন্ডার তো কিছু কাগজ দিচ্ছে নাকি, জি। ঠিক না? ওই কাগজটাই হলো সলভেন্সি উইথ এনওসি। সেখানে লেখা থাকে, আরো কিছু কথাবার্তা লিখতে হয় যে তার একটা অ্যাকাউন্ট আছে, সেই রকম এটা সেটা, আমার ফেভারে আইআরসি ইস্যু করলে আমাদের কোনো আপত্তি নেই। এটাকে সলভেন্সি উইথ এনওসি বলে। ঠিক আছে, সংক্ষেপে আমরা সলভেন্সি বলি। ওই যে দেখবেন, আমরা তো এটা নিয়ে ডিটেল আলাপ করতে পারবো না, আমাদের 20-25টা ডকুমেন্টস নিয়ে আলাপ করতে হবে। তারপরে আমরা কিছু অতিরিক্ত কথা বললাম। ঠিক আছে, একেবারে ভাইস ভার্সা আছে ইআরসি ইস্যু করে চিফ কন্ট্রোলার অফ দ্য ইম্পোর্টস এন্ড এক্সপোর্টস এর অফিস। আইআরসি তে যে এরকম স্ল্যাব থাকে, ইআরসি তে এরকম স্ল্যাব থাকে না। হ্যাঁ, এই ভদ্রলোকের একটা ইআরসি আছে কোন পর্যন্ত, 11ই মে পর্যন্ত। তার মানে এটা এখনো জিন্দা আছে। ঠিক আছে, ফিনিশ। তাহলে আমরা আইআরসিও দেখলাম, ইআরসিও দেখলাম। হ্যাঁ, ইআরসি শেষ। এখন কি লাগবে? ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, mean TIN. What is the TIN? TIN which is an identification numeric number issued to an individual or a company to track the tax payment to the government. যে ভদ্রলোক প্রশ্ন করছিলেন আমি কোম্পানি নামে করব কিনা, এই জায়গা পর্যন্ত অপেক্ষা করলে আপনার আর প্রশ্ন থাকতো না। আমরা কি বলছি দেখেন, ইস্যুড টু অ্যান ইন্ডিভিজুয়াল। আপনি যদি কোম্পানি না হন, আপনার ব্যক্তিগত নামে হবে। ওর এ কোম্পানি মিন আমাদের যে আরজেএসসি আছে, রেজিস্টার্ড জয়েন্ট স্টক অফিস, এই অফিসে রেজিস্টার্ড হতে হবে। এই রেজিস্টার্ড অফিসে হলে আপনি লিমিটেড কোম্পানি হবেন, আপনি পার্টনারশিপ হবেন, আপনি পাবলিকলি লিমিটেড হবেন, আপনি ট্রাস্ট হবেন। এই ধরনের যে কোম্পানিগুলো হবে সেইগুলো হচ্ছে কোম্পানি। আর আপনি, আমরা যেটা সেকশন হুম বলেন, হবে না। বুঝিনি, আমাকে বলছেন? এখন আমাকে বলেনি, উনি অন্য কাকে জানি বলে। এখন এখন টিন সার্টিফিকেট কি আপনারা দেখানো লাগবে? না স্যার, লাগবে না। হ্যাঁ লাগবে স্যার, না, টিন সার্টিফিকেট দেখার দরকার। লাগবে স্যার আমার। এইটা হলো বিন, আমার আছে আমাদের, বিন আমাদের সবারই টিন সবারই সার্টিফিকেট আছে। আছে। এ বিন ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই টিনে একটা কি বলছিলাম, নিউমেরিক হবে। টিন নাম্বার কি অ্যালফাবেট দিয়ে লেখা না টিনে লেখা? নিউমেরিক 1 2 3 দিয়ে থাকে নাকি এবিসিডি দিয়ে লেখা থাকে টিন নাম্বার? নিউমেরিক নিউমেরিক থাকে। নিউমেরিক। বিন একই জিনিস, সেই ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। ইট ইজ অলসো কল্ড ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা সকলেই জানেন। এটা কে ইস্যু করে? এটা ইস্যু করে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এর পক্ষে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এটার একটা নাম্বার আছে, ইউনিক নাম্বার আছে 2.3। মিন আপনার এই 2.3 সার্টিফিকেটটা লাগবে। এইটার এই কয়টা নাম্বার আছে, এই কয়টা নাম্বার কি কি, 13টা নাম্বার। এইগুলো হলো আপনার নাম্বার। এই দুটো দিয়ে বোঝা যায় কোন কমিশনারেট এবং কোন ডিভিশনের আন্ডারে আপনি নিবন্ধিত। জিওগ্রাফিক লোকেশনটা এখানে জানা যায়। ঠিক আছে, এই 0202 হলো ঢাকা দক্ষিণের কমিশনারেটের কোড নাম্বার, 01 হলো ধানমন্ডি ডিভিশনের কোড নাম্বার।
তার মানে এই বিনটা যাদের নলেজ আছে তারা দেখলেই বুঝতে পারে এই কোম্পানিটা নিচের কোনো অ্যাড্রেস যদি না জানা থাকে তাহলে সে জানতে পারে এইটা কোন ডিভিশন এবং কোন কমিশনারের আন্ডারে রেজিস্ট্রেশন করা আছে। ঠিক আছে, বিন নাম্বার ছাড়া কোনো এলসি করা যাবে না, এলসি না কোনো ইম্পোর্ট করা যাবে না, কোনো এক্সপোর্ট করা যাবে না। সেল পারচেজ কন্ট্রাক্ট, প্রোফর্মা ইনভয়েস, ইন্ডিয়েন্ট, এটা হলো মূল ইম্পর্টেন্ট জিনিস আমাদের, এটা আমাদেরকে একটু জানতে হবে, খুব মন দিয়ে জানতে হবে। A proforma invoice is a preliminary bill or estimated invoice in between buyer and seller for goods and services. আপনি পণ্য কিনবেন, আপনি সেবা কিনবেন, এটা কোটেশন যেটা করবেন সেটা হলো সোজা কথা প্রোফর্মা ইনভয়েস। এটা যদি কোনো থার্ড পার্টির মাধ্যম দিয়ে করান, কোনো এজেন্টের মাধ্যম দিয়ে করান, সেটা ইন্ডেন্ট। বোঝা গেছে এবার? ওকে, এখন আমরা মনে হয় ইন্ডেন্টের ইয়ে নাই, ইন্ডেন্টের একটা দেখাতে পারবো না, আমার কাছে আছে, কম্পিউটারে খুঁজতে হবে কোন জায়গায়। আগামী দিন বলবেন, একটা ইন্ডেন্টের নমুনা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আজকে আমরা প্রোফর্মা ইনভয়েসটা দেখেন, আগামী ক্লাসে আমরা ইন্ডেন্টের নমুনাটা আপনাদেরকে দেখাবো, ইন্ডেন্ট কেমন। হ্যাঁ, এখন কথা হলো এই প্রোফর্মা ইনভয়েসের ইউনিভার্সাল কোনো স্ট্রাকচার নাই, এটা কেমন হবে? কিন্তু এর কিছু তথ্যপত্র থাকতে হবে, যেটা আইনি প্রতিষ্ঠান, যেটা রেগুলেটরি প্রতিষ্ঠান, যেটা কন্ট্রোলিং প্রতিষ্ঠান তারা বলছে। এর কিছু কন্ডিশন আছে, অবশ্যই থাকতে হবে। সেই জিনিসগুলো কে বলছে? আমরা বলছি, আমাদের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করার অথরিটি হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স। মিনিস্ট্রি অফ কমার্স কি করে? আমদানি নীতি আদেশ ইস্যু করে। এই আমদানি নীতি আদেশ আমরা পড়ছি, এই আমদানি নীতি আদেশ বলছে 3টা বেসিক কন্ডিশন পারফরম্যান্সে থাকতে হবে। একটা হলো কি, কোন তারিখে ইস্যু হয়েছে সেটা থাকতে হবে, কতদিনের জন্য ইস্যু হয়েছে সেটা থাকতে হবে। মেন, আমি যদি 10ই জুন এটাকে ইস্যু করি, কতদিনে ভ্যালিড থাকবে সেটা ইনভয়েসে লেখা থাকতে হবে। আর একটা জিনিস হলো, আমদানিকারক বা রপ্তানিকারক বা তার প্রতিনিধির ম্যানুয়াল সাইন থাকতে হবে। আমাদের আমদানি নীতি আদেশ এই বেসিক 3টা অর্ডারের কথা বলছে। কি কি বললাম বলেন তো একজন একটু? annual signature of both party, the furnishing বোথ date. পার্টি না, বোথ পার্টি অর দ্য রিপ্রেজেন্টেটিভ। আপনি পার্টি হলে কিন্তু প্যাচ লেগে গেল, ভাই চায়না থেকে একটা পিআই ইস্যু হয়েছে, এইটা মালিকে করছে না মালিকের ছেলে করছে না মালিকের ম্যানেজার করছে, আমার পক্ষে কি বোঝা সম্ভব, জানা সম্ভব? No, sir. ওই যে বললাম, সরকার যখন আইন করে তখন তাকে অনেক কিছু চিন্তা করা লাগে, এই জন্যই তার প্রতিনিধি করলেও হবে। হ্যাঁ, তারপরে Furnishing date. তারপরে সে কত দিনের জন্য টেনিউর মিন ভ্যালিডিটি, তাই না? validity তে। তাহলে এটা দেখলাম, ম্যানুয়াল সিগনেচার থাকবে, বোথ পার্টি আর রিপ্রেজেন্টেটিভ, ফার্নিশিং ডেট, টেনিউর। এইটা তো গেল, এইটা হলো লাগবেই। কে বলছে? আমাদের আমদানি নীতি আদেশ। ইন্টারন্যাশনাল ল রুলস রেগুলেশনসে এটা সম্পর্কে কিছু বলা নেই। এখন যে মাল কিনবো সেটার বিবরণ থাকতে হবে না জি স্যার। নাকি? আমি 10 টাকার কিনবো না 10,000 টাকার কিনবো সেটা থাকতে হবে কিনা? জি স্যার, থাকতে হবে। আমি এটা পানিতে আনবো না আসমানে আনবো না ট্রেনে আনবো সেটা লেখা থাকতে হবে কিনা? রাখতে হবে। এই আর একটা জিনিস এখানে লেখা আছে, ইনকোটার্মস। এইটার সম্পর্কে আপনারা পরিচিত না। ইনকোটার্মস কে বলা হয় সেলস টার্ম, এটাকে বলা হয় ট্রেড টার্ম। আমরা একটু পড়বো পরবর্তীতে ইনকোটার্ম জিনিসটা কি, আমরা একটু পড়বো। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি সারা পৃথিবীতে 11টা ইনকোটার্ম চালু করছে, যেটাকে বলা হয় ট্রেড টার্ম। এইটার কিছু অব্লিগেশনস থাকে, এইটার কিছু দায়বদ্ধতা থাকে, এইটার কিছু ঝুঁকি থাকে। এইটা দেখলে বোঝা যায় কোন পর্যন্ত এর দাম ঠিক করা হয়েছে। ঠিক আছে, এটা দেখলে বোঝা যায় কোন পর্যন্ত কে এর ইন্স্যুরেন্সের ঝুঁকিটা বহন করবে, এটাকে বলে ইনকোটার্মস। আপনারা শুধু এতটুকু জানেন, ইনকোটার্মস ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি কন্ট্রোল করে, রেগুলেট করে, দেয়ার দ্য অথরিটি। ইনকোটার্মস 2020 এখন আমাদের দেশে চালু আছে, 11টা টার্মস আছে। এই 11টা টার্মসের যে কোনো একটা টার্মস আমার পিআই তে থাকতে হবে। এখন আমাদের দেশে 11টা টার্মসের সবগুলোকে অনুমোদন দেয় না। কোনটা কোনটা অনুমোদন দেয়, কোনটা কোনটা কি কাজ করে, আমাদের আলাদা একটা ক্লাস আছে, আমরা সেটা দেখবো। আজকে শুধু মনে রাখবেন, ইনকোটার্মস মিন সেলস টার্মস,
ইনকোটার্ম ছাড়া লেটার অফ ক্রেডিট স্থাপন করা যাবে না। ইনকোটার্ম ছাড়া কোনো আমদানি রপ্তানির ব্যবসা করা যাবে না। তাহলে কি প্রোফার্মা ইনভয়েসে ইনকোটার্মস থাকতে হবে কি হবে না? থাকতে হবে। থাকতে থাকতে হবে, হবে। আর লাগবেই। ইনকোটার্মস নিউমেরিক না, ইনকোটার্মস অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হয়। কিসে প্রকাশ করা হয়? অ্যালফাবেটে। ঠিক আছে, তার মানে সেখানে ABCDর ব্যবহার সেবা থাকবে, 1 2 3 এর ব্যবহার সেবা থাকবে না। নেচার অফ দ্য পেমেন্ট মেন, এটাকে সাইট হবে, ডেপার্ট হবে, নগদে আনবেন না বাকিতে আনবেন সেটা থাকতে হবে। এইচএস কোড, এইচএস কোড খুব গুরুত্বপূর্ণ। এইচএস কোডের অথরিটি হচ্ছে WCO, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনস। এর পুরো অর্থ হচ্ছে হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম। আমরা যদি ইনকোটার্মস পড়বো, এটার সাথে এইচএস কোডটা পড়বো, একটা ক্লাস আমরা করব। হ্যাঁ, এইচএস কোড নিউমেরিকে প্রকাশ করা হয়, এটা ডিজিট। এইচএস কোডের লেন্থ হলো টোটাল 12। কয়টা বললাম? এইচএস কোডের কতটা সংখ্যা? 12টি। 12টা। আমাদের অথরিটি হলো কে? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটা হলো এইচএস কোডের বাংলাদেশের রক্ষাকর্তা। তারা বলছে ফর ডুইং এনি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট মাস্ট হ্যাভ টু ইউজ 8 ডিজিট এইচএস কোড। এই জন্য আমাদের দেশে সব এলসিতে দেখবেন 8 সংখ্যার এইচএস কোড ব্যবহৃত হয়। আমাদের মূল আইন যেটা ফার্স্ট শিডিউল, কাস্টমস অ্যাক্টের ফার্স্ট শিডিউল বলছে এইচএস কোড থাকতে হবে। এইচএস কোড ছাড়া কোনো পণ্যের শ্রেণীবিন্যাস হবে না। কাস্টম যে পণ্যের শ্রেণীবিন্যাস করে, শুল্ক কর আরোপ করে এইচএস কোডের ভিত্তিতে। এই এইচএস কোড হলো ডিজিটে প্রকাশ করা হয়, 1 2 3 4 0 এইভাবে। এবং এইটা 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 8 সংখ্যা বিশিষ্ট হবে। এখন বলেন, এটা ইনভয়েসে কি থাকার দরকার আছে না নেই? আছে। অবশ্যই থাকে। তাহলে এটা না থাকলে কি আর এলসি করে দেবে কেউ? তাহলে থাকতে হবে। কান্ট্রি অফ অরিজিন, কোন দেশের পণ্য, এটা থাকতে হবে। প্যাকিং ডেসক্রিপশন, ওই যে বললাম, এটা আপনি 1000 কেজির ব্যাগে আনবেন, ইন্ডাস্ট্রিয়াল ব্যাগে আনবেন নাকি কার্টুন আনবেন? ভাই আপনি আনতে চান কি? আপনি আনবেন গাড়ি। এখন গাড়ি যদি বলেন ভাই আমার 50 কেজি ব্যাগে দিতে হবে, গাড়ি কি 50 কেজির ব্যাগে আনা যাবে? নো স্যার, কন্টিনিউ জানতে হবে। আনা যাবে না। আপনি আনবেন মুরগির বাচ্চা বলেন কার্টুনে দিয়ে দিতে হবে, বস্তায় দিয়ে দিতে হবে। মুরগির বাচ্চা কি হবে? এই জন্য প্যাকিং ডেসক্রিপশন ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেড। এটা জানতে হবে। মোড অফ ট্রান্সপোর্টেশন বোঝার কিছু নেই, এটা আসমান দিয়ে আসবে, পাইপ দিয়ে আসবে না তার দিয়ে আসবে, সেটা এলসিতে লেখা থাকতে হবে, পিআইতে লেখা থাকতে হবে। কারণ কি, বিমানে আসলে ভাড়া কম আর পানিতে আসলে ভাড়া বেশি, তাই তো? আর স্যার বিমানে বেশি। বিমানে বেশি, তাহলে আমি বললাম ভাড়া দেবো কম, আবার বললাম আমার বিমানে দিতে হবে, হবে না তো। এই এই যখন ইনকোটার্মস ব্যবহার করব, ইনকোটার্মস দেখলেই বুঝতে পারবো এটা পানিপথে আসবে না বিমান পথে আসবে। ঠিক আছে, বোঝা যাবে, সেটা আমরা দেবো। এরপরে ইন্স্যুরেন্স কাভার, ইন্স্যুরেন্স থাকতে হবে। ইন্স্যুরেন্স ছাড়া কোনো এলসি হবে না। আমার গভর্নমেন্ট বলছে উইদাউট টেকিং দ্য ইন্স্যুরেন্স কাভারেজ, ইন্স্যুরেন্স কাভারেজ নো ইম্পোর্ট এক্সপোর্ট উইল বি কমপ্লিটেড, উইল বি ফার্নিশড। এটা ইম্পোর্ট এক্সপোর্ট করতে গেলে আমার ইন্স্যুরেন্স লাগবে। এইবার বলছে কি, আমার দেশীয় কোম্পানি থেকে ইন্স্যুরেন্স কাভার নিতে হবে। দেশীয় কোম্পানি কি? যদি সরকারি হয়, পাবলিক কোম্পানি হয়, তাহলে সাধারণ বীমা ছাড়া অন্য কোনো জায়গা থেকে কাভার নিতে পারবে না। যদি সরকারি কোম্পানি না হয়, তাহলে যে কোনো বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তারা কাভার নিতে পারবে, কিন্তু কাভার নিতে হবে। এতগুলো কথা বললাম। আহ পিআই নিয়ে দেখি প্রোফার্মা ইনভয়েস আছে কিনা এই জায়গায়। আমার কাছে মনে হচ্ছে নাই, একটু ধরেন আমরা দেখি। হুম, এইটা এইটা আমি একটা প্রোফার্মা ইনভয়েস আপনাদের তো দেখানো দরকার। একটা একটা চিন্তা করে না খুঁজে একটা সার্চ দেন, হুম, আপনার কোন ড্রাইভে আছে খুঁজে বাইর করে দিবে। আপনারা তো ভালো বোঝেন, আমি তো অত এক্সপার্ট না, ঠিক আছে না? এই যে কি হলো, একটা প্রোফার্মা ইনভয়েস। এই প্রোফার্মা ইনভয়েস ইস্যু করছে আরএসএ প্রাইভেট লিমিটেড, ঠিক আছে? এই দেখেন প্রোফার্মা ইনভয়েস লিখছে। এই প্রোফার্মা ইনভয়েসে আমরা কতগুলো বেসিক বৈশিষ্ট্য লিখছিলাম, কি হবে?
কোন তারিখে ইস্যু হয়েছে সেটা লিখতে হবে। এই যে লেখা আছে এ কোন তারিখে ইস্যু হয়েছে, 8/7/2025। দ্বিতীয় নম্বরে আমরা পড়ছিলাম এইটা কতদিন ভ্যালিড থাকবে সেটা লেখা আছে। দেখেন কোনো এক জায়গায় লেখা আছে, লেখা আছে কোথায়, ক্রেডিট টলারেন্স সব জায়গায় লেখা থাকবে শিপমেন্ট, এর কোনো এক জায়গায় ওইটা লেখা আছে, এই যে ভ্যালিডিটি অফ দ্য ক্রেডিট লেখা, এই যে প্রেজেন্টেশন পিরিয়ড টলারেন্স এটা লেখা আছে, এলসি কতদিন ভ্যালিড সেটা লেখা আছে। যে কোনো এক জায়গায় লেখা আছে যে এটা 10 দিন না 20 দিন না 30 দিন এটা ভ্যালিড থাকবে, ঠিক আছে, এটা লেখা থাকবে। তারপরে কি বলছিলাম, ম্যানুয়াল স্বাক্ষরিত হবে। এটা দেখেন আমরা হয়তো আগের থেকে সই করে নিয়েছি, এই ভদ্রলোক যে ইস্যু করছে সে সই করে দিছে, কিন্তু যে বায়ার সে এখানে সই দেয় নাই। এই জন্যই এর অর্থ এটা নাই এইটা সই ছাড়াই এলসি হয়ে গেছে। ব্যাংকে দুইজনের ম্যানুয়াল সই না থাকলে কোনো ক্রমে ব্যাংক এটাতে এলসি করে দিবে না। হ্যাঁ, 3 নম্বর হলো আমরা কি শিখছিলাম, মালের বিবরণ থাকতে হবে। মালের বিবরণ থাকতে হবে কি, এই যে দেখেন 2500 কেজি লেখা আছে, কত দাম সেটা লেখা আছে 0.44 পার কেজি। হ্যাঁ, এটা লেখা আছে। এরপরে আমরা লিখছিলাম প্যাকিং বিবরণ থাকতে হবে, লেখা আছে লুজ, এর কোনো প্যাকেট ট্যাকেট থাকবে না। হ্যাঁ, এখানে ভ্যালিডিটি অফ দ্য ক্রেডিট এলসি এটা 90 দিন পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। এটা করা যাবে। কান্ট্রি অফ অরিজিনের কথা বলছিলাম না, কান্ট্রি অফ অরিজিন কোথায় আছে, কান্ট্রি অফ অরিজিন ভুটান আছে, ঠিক আছে। এইবার আমরা বলছিলাম কি ইনকোটার্মস থাকতে হবে আর এইচএস কোড থাকতে হবে। এখন এই দুটো জিনিস না হলে তো হবে না, ইনকোটার্মস না থাকলে এলসি হবে না, এইচএস কোড না থাকলেও এলসি হবে না, কারণ ইনকোটার্মস আর এইচএস কোড আমার ইম্পোর্ট পলিসি বলছে এটা মাস্ট, এ না থাকলে হবে না, ঠিক আছে। এখন এই যে দেখলাম এইচএস কোড বলছে, আমরা বলছিলাম 8 ডিজিট, 1 2 3 4 5 6 7 8, তাহলে কি কথা মিললো, মিলছে স্যার কিনা, জি স্যার। মিলছে। এখন কথা হলো আমরা আমরা হ্যাঁ ফর আমরা বাংলাদেশ আর কলকাতা। হ্যাঁ ওই এটা নিয়ে আমরা পরে আলাপ করব, এটা নিয়ে ব্যাখ্যা আছে আমাদের যেদিন ইকোটার্মসের ক্লাস এইচএস কোডের ক্লাস হবে সেই দিনে আলাপ করব, একটু ডিপে পড়াবো যেদিন সেটা, এই জন্য আমরা এটা আনছি যে দুটো এইচএস কোড। অনেকের একটা ধারণা আছে একটা প্রোডাক্টের দুটো এইচএস কোড হওয়ার সুযোগ নাই, কিন্তু দুটো এইচএস কোড হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আর তাহলে আমরা আমরা এইচএস এই যে শেষে পাইছি ইনকোটার্ম সব লেখা থাকতেই হবে। সিপিটি বুঝি এই বললাম না, এইচএস কোড কিসে ছিল, আমরা বলছিলাম ডিজিটে। এখন সিপিটি কিসে লেখা আছে, এটা কি ডিজিট 1 2 3, আমরা বলছিলাম এটা না স্যার। থাকতে হবে, অ্যালফাবেটে আছে। তাহলে আমরা প্রোফর্মা ইনভয়েস বুঝে ফেলবো, ঠিক আছে, ওকে। এখন আমরা এটা শেষ, এটা শেষ। এইবার আসলো ইন্স্যুরেন্স কাভার নোট, ঠিক আছে। এখন ইন্স্যুরেন্স কাভার নোট কি হলো, আমরা বলছিলাম ইন্স্যুরেন্স নিয়ে অনেক আলোচনা আছে, আইসিসি কারিকুলাম সি বি এ। হ্যাঁ, এটা সি হলো আপনি ন্যূনতম কাভারেজ নেওয়া, যদি শিপ পুরা ডুবে না যায়, যদি শিপ পুরা লস না হয় তাহলে কোনো কাভারেজ ক্লেম পাওয়া যায় না। বি হলো মাঝামাঝি, আর এ হচ্ছে সকল প্রকার কাভারেজ, যদি সামান্যতম মাল নষ্ট হয় সেই কাভারেজ গুলো পাওয়া যায়, ক্ষতিপূরণটা পাওয়া যায়। এটা হলো ইন্স্যুরেন্স। তাহলে 3 ধরনের ইন্স্যুরেন্স কাজ করে, একটা হলো আইসিসি, সি, বি। এ হলো অল কাভারেজ আপনি পাবেন, বি হলো অল কাভারেজ মিন আপনার 100 বস্তা মাল ছিল, 2 বস্তা পানিতে ভিজছে, ওই 2 বস্তার ক্ষতিপূরণ পাবে। হ্যাঁ, ইন্স্যুরেন্স কাভার নোটে স্পেসিফিক বলা থাকে আপনি কোন ধরনের কাভারেজ, কোন ধরনের ঝুঁকি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আপনি কিনছেন, আপনি যে ঝুঁকি কিনবেন আপনি ঠিক সেই বেনিফিটটা পাবেন। এটা হলো ইন্স্যুরেন্স, এই হলো ইন্স্যুরেন্স ডকুমেন্টস, ঠিক আছে। এটা হলো পলিসি, এই পলিসি লাগবে কে ইস্যু করছে, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। হ্যাঁ, এই ইন্স্যুরেন্স কোম্পানি দুটো ইস্যু করে, অরিজিনাল এন্ড ডুপ্লিকেট। তো অরিজিনাল পোর্টে মাল ছাড়ানোর সময় লাগে, তো অরিজিনালটা নিয়ে গেছে এই ভদ্রলোক, আমরা ডুপ্লিকেট নিয়ে আসছি, মানে যা অরিজিনাল সেটাই ডুপ্লিকেট, শুধু ডুপ্লিকেটের সিল মেরে দেওয়া হয়। অরিজিনালে এই কথাবার্তাগুলো লেখা আছে, আপনারা একটু পড়বেন, এটাতে খুব একটা পড়ার নেই। এখান দেখেন এ শুধু একেবারে কি করছে, একেবারে সিম্পল রিস্ক কভার করছে। হ্যাঁ, বেশি পয়সা দেয় নাই, কত দিছে, মাত্র
মাত্র 0.30 পয়সা করে 100 টাকায় সে 30 পয়সা দিয়ে কাভারেজ। এটা হলো পলিসি, এইটা কাভার নোট সেই সময় লাগবে। এই দেখেন এখানে জাহাজের নামটা সব লেখা আছে, তার অর্থ হলো মালটা চলে আসছে। এখন এই জায়গায় হচ্ছে এইটাকে বলা হয় কাভার নোট, দেখেন লেখা আছে অরিজিনাল। এই অরিজিনাল কাভার নোট আপনি যখন এলসি করবেন, এলসির ভিতরে কাভার নোটটা লেখা থাকতে হবে। আজকে আমরা আমরা ব্যাংকের যে ফরম্যাট আছে ওই ফরম্যাটটা দেখব। ওই ফরম্যাটে এই এলসির কাভার নোট লেখার জায়গা আছে। এলসির কাভার নোট ছাড়া কোনো এলসি পাস করা যাবে না, ঠিক আছে। এখন আমরা বলছিলাম আইসিসি কার্গো ক্লাস এ, আইসিসি বি, আইসিসি সি, এইটা আমরা দেখব এই ইন্স্যুরেন্সে আমরা যে কথাটা বলছি সেটা ঠিক আছে কিনা। এই ভদ্রলোক কোন ডিসটা পারচেস করছে, এ আছে দেখেন আইসিসি সি রিস্ক অনলি, তার মানে এ খুব একটা কাভারেজ পাবে না। ফুল শিপ যদি ডুবে যায়, লস হয়, তাহলে সে মাত্র ঝুঁকি যেটা কিনছে সেই ক্ষতিপূরণটা সে পাইতে পারে, তা না হলে পাবে না। এখন এটা হলো অ্যাপ্লিকেশন আন্ডার ব্যাংকস ফরম্যাট। আমরা যেটা বলছিলাম ব্যাংকের একটা ফরম্যাট থাকে, সেই ব্যাংকের ফরম্যাটে ফিল আপ করতে হবে ফর্মটা। আমরা এটা আপনাদেরকে একটু দেখাবো। এটা দেখলে আমরা এতদিন যে থিওরিটিক্যাল যেটা অনেকে বুঝতে পারেননি, এটা দেখলে অনেকের জন্য একটু সহজ হবে। হ্যাঁ, এরপরে যখন ডকুমেন্টস চলে আসবে তখন আমাদের দুই ধরনের ডকুমেন্টস লাগবে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এটা হচ্ছে কমার্শিয়াল ডকুমেন্টস। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর ভিতরে থাকবে কি ড্রাফট, অথবা এটাকে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ। আর এরপরে লাগবে কমার্শিয়াল ইনভয়েস, ট্রান্সপোর্ট ডকুমেন্টস মিন এয়ারওয়ে বিল, মিন বিএল মিন বিল অফ লেডিং, মিন ট্রান্সপোর্ট ডকুমেন্টস মিন ট্র্যাক রিসিট, এইগুলো। এর ইন্স্যুরেন্স, ওই যে ইন্স্যুরেন্স দেখালাম, এই ইন্স্যুরেন্স মিন তখন এই পলিসি লাগবে, এটা ঠিক আছে। এরপরে আদার ডকুমেন্টস, ওই যে প্যাকিং লিস্টের কথা বললাম, কান্ট্রি অফ অরিজিনের কথা বললাম, আরো যত ধরনের ডকুমেন্টস যদি রিকোয়ার্ড থাকে এই জিনিসগুলো আপনার লাগবে, তা না হলে এটা করা যাবে না, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, অথবা স্যার বুঝতে সহজ হলো কিনা, বোঝা গেল কিনা? স্যার বিল অফ লেডিংটা কখন হবে স্যার? আমাদের ট্রান্সপোর্ট ডকুমেন্টস এর ক্লাস আছে, সেদিন আমরা আলাপ করবো। আজকে তো শুধু দেখছি ডকুমেন্টস রিকোয়ার্ড, বিল অফ লেডিং এর ক্লাস আমাদের পুরো একটা ক্লাস আছে, আমরা সেখানে আলাপ করবো ইনশাল্লাহ। আর প্রশ্ন? আর আমি একটা জিনিস জানতে চাচ্ছি স্যার, হুম, সেটা হচ্ছে যে ইনকো টার্মস এর একটা সাধারণ একটা ধারণা দেন, যে পরে আলোচনা করেন, কিন্তু এটা একটু সহজেই ইনকাম কে বলা হয় সেলস টার্মস বা ট্রেড টার্মস। আপনার একটা বাংলাদেশে আপনার একটা নাম আছে, আপনাদের এরকম, আমার নাম হাবিবুর রহমান, ঠিক না জি, ভাই? আমার ইউনিভার্সিটি অধিকাংশ ছেলে মেয়েরা ডাইরেক্ট তো হাইব্বা, ঠিক আছে। তা আমার নাম কি হাইব্বা বলেন? না, হাইব্বা তো না। আমার বাড়িতে আমার দাদা আমার দাদি ডাকতো হবি, ঠিক আছে। হ্যাঁ, তো এইরকম আমার বহু নাম বহু জায়গায়। তো এইভাবে যদি ইন্টারন্যাশনাল ট্রেডে হাজার হাজার টার্মে একটা শব্দকে ট্রেড টার্মকে ডাকা হয়, তাহলে কি বিজনেস করার কি কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স প্রতি 10 বছর পর পর কিছু ট্রেড টার্মকে নির্ধারণ করে দেয়। এই ট্রেড টার্মের কার কতটুকু ঝুঁকি, কার কতটুকু ভূমিকা, কার কতটুকু দায়বদ্ধতা, এটা দেখলে বোঝা যায়। সেইটা আমার থাকা লাগে। যেরকম আমরা কোনো সিপিটি দেখছি, এখানে পারফরম্যান্স কি দেখছি, সিপিটি দেখছি না? জি স্যার। জি এই স্যার। সিপিটি, এই সিপিটির অর্থ হচ্ছে ক্যারিজ পেইড টু। সিপিটির অর্থ কি? ক্যারিজ পেড ক্যারি টু। ক্যারিজ পেইড টু। এর মার্থ হলো এই পণ্যটা কোনো ক্রমে পানিপথে আসবে না। এই বুড়িমারিতে আসবে স্যার। পণ্যটা বাংলাদেশে, হ্যাঁ যেটা, হ্যাঁ বুলিমারি বাংলাদেশের স্থলবন্দরে আসবে এবং জি লেখা স্যার। থাকবে সিপিটি বুড়িমারি। তার মানে স্থলবন্দর দিয়ে বুড়িমারিতে আসবে। এই পণ্যটার যে দাম, এই যে ঠিক করা হয়েছে না, এই লাইমস্টোন 2500 কেজি, এই 2500 কেজি দাম বুড়িমারি ডলার বর্ডার পর্যন্ত ঠিক করা আছে, ঠিক আছে। মানে এই বাংলাদেশের, হ্যাঁ জি স্যার। বলেন। না ঠিক আছে স্যার, বলেন স্যার। এই সিপিটির অর্থ হলো এর ভিতরে মালের দাম আছে, জাহাজ ভাড়া আছে, মালের দাম আছে, গাড়ি ভাড়া আছে। এখানে ল্যান্ডে তো আর জাহাজ চলবে না, এর ভিতরে কি আছে, মালের দাম আছে, গাড়ি ভাড়া আছে। কথা ঠিক কিনা আমরা দেখি।
এই দেখেন ইউএসডি 044 পার কেজি, এর ভিতরে 0245 মেটেরিয়াল কস্ট প্লাস 0195 ট্রান্সপোর্টেশন কস্ট। তার মানে হলো এই সিপিডির অর্থ হলো এর ভিতরে মালের দাম আছে আর কি করা আছে, মালের দামের সাথে গাড়ি ভাড়াও ট্রান্সপোর্টেশন কস্ট। যোগ যোগ করা আছে। ঠিক আছে, এইটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। এটা হলো সিপিটি। ঠিক আছে, সিপিটি নিয়ে ইনকোটার্মস নিয়ে তো আমরা পরে একটু আলোচনা করবো। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? ইন্স্যুরেন্সটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি, ইম্পোর্ট পলিসিতে ম্যান্ডেটরি। উইদাউট ইন্স্যুরেন্স আপনি করতে পারবেন না, তাও কোনো বিদেশি কোম্পানি থেকে নিতে পারবেন না। আপনি নন গভর্নমেন্ট কোম্পানি হলে, প্রাইভেট কোম্পানি হলে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিতে নিতে পারবেন, আপনি সরকারি কোম্পানি থেকেও নিতে পারেন। কিন্তু সরকার হুম, সরকারি কোম্পানির বাইরে যেতে পারবেন না। তার মানে আমার যদি সরকার G2G চাইল ইম্পোর্ট করে তাকে স্যার ইন্স্যুরেন্স নিতে হবে, কিন্তু সে নেবে সাধারণত। বলেন। স্যার ওই যে মানে একটু জাস্ট বলি, ওই এই আলোচনা এটা মনে হয় সামনে করবেন স্যার, যে ব্যাক টু ব্যাক এলসি, এটা স্যার একটু মানে জানার খুব ইচ্ছা আছে। এটা মনে হয় সামনে আসবে, এই আর কি। এটা একটু স্যার ভালো করে বুঝার। ব্যাক টু ব্যাক এলসি কোনো ব্যাপারই না। ব্যাক মানে কি জানেন? একটার জি স্যার। পিছনে একটা লেখা, যে ফুটবল খেলে দেখছেন ব্যাকে, জি স্যার। জি স্যার। ব্যাকে খেলে তাই না? জি ওর স্যার। অর্থ কি, ও ও সকলের পিছনে যে দাঁড়াবে, জি ঠিক কি না? না জি ব্যাকে যে খেলে সে কি মেসি নাকি সে রদ্রিগেজ, কোনটা? নাকি আর কি আলফেস টালফেস কারা আছে তারা? জি হ্যাঁ, স্যার। যে জি স্যার। ব্যাকে খেলে সে কি গোলপোস্টের সামনে থাকে, অপর পক্ষের সামনে থাকে না, তার গোলপোস্টে তার পিছনে শুধু গোলকিপার থাকে, কেউ থাকে না। এই ব্যাকের অর্থ হলো, খুব মন দিয়ে পড়া লাগে না তো, সেটা কমন সেন্স, বই পড়ার দরকারটা কি? জি স্যার। ব্যাক হইলো একটা এলসির পিছনে যখন আর একটা এলসি লাগাই দেওয়া হয়, এটা হলো ব্যাক টু ব্যাক, ঠিক কিনা? জি স্যার। একটার পিছনে আর একটা লাগাই দেবো। আবার আমার ঠেকা পড়ছে, আমি কেন লাগাইতে যাব? লাগাতে যাব এই কারণে, ওই যেটা বললাম, আমার 1000 পিস শার্টের অর্ডার আছে ভাই। 1060 পিস শার্টের অর্ডার হলে তো আমার শার্ট রাখবো কিসে, কার্টুন লাগবে না? অবশ্যই স্যার। আমার তো একটা আমার তো রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি আছে রে ভাই, আমার তো কার্টুনের ফ্যাক্টরি নাই। তো আমাকে তো কার্টুন কিনতে হবে। রাইট। কার্টুন কিনতে গেলে সরকারের কিছু কন্ডিশনস আছে, ওই কন্ডিশন না মানলে ডিউটি ফ্রি পাওয়া যায় না। এই জন্য একটা এলসি করা লাগে। ওইটাকে যে আমি 1000 পিস শার্টের এলসি অর্ডার পাইছি না, এটাকে তখন বলি মাস্টার এলসি। এই জি স্যার। 1000 পিস শার্টের ভ্যালু হলো $10,000। ওকে এই স্যার। $10,000 ভিতরে $500 আমার কার্টুন লাগবে। আমি ওই রাইট। ওই এলসি কে ম্যান্ডাটরি ধরে, ওই এলসি কে মাস্টার ধরে ওর পিছনে, ওই এলসি কে তখন আমার ওই যে বললাম না মার্জিন লাগবে 10%, 15%, 20%, তখন আর জি মার্জিন টার্জিন লাগবে না। ওই মাস্টার এলসি হইলো আমার সিকিউরিটি, ওই মাস্টার এলসি হইলো আমার দলিল, ওই মাস্টার এলসি হলো আমার সব। ওই 1000 পিস শার্ট আমি কি করব, ওই মাস্টার এলসি কে ব্যাংকে সিকিউরিটি রেখে আমি ওই $500 কার্টুন কেনার জন্য একটা এলসি করবো, ওই এলসির পিছনে। সোজা কথা, ওই এলসির ব্যাকে। এটাকে বলবো ব্যাক টু ব্যাক এলসি। বোঝা গেছে? জি স্যার। সহজ না কঠিন? সহজ। জি স্যার সহজ। স্যার বোঝা স্যার গেল আমার কিনা? একটা বিষয় জানার ছিল। এখন অন্য লোকরা বলতে পারবেন কিনা আপনি? আপনি জানলে তো শুধু হবে না, অন্য লোকরা তো বলতে হবে। জি স্যার। জি 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 স্যার। পারবেন না? হ্যাঁ। অক্সফোর্ড স্যার, অফকোর্স স্যার। যশোরের কারোর বাড়ি আছে নাকি? হুম, আছে? স্যার জুলাস ভাইয়ের বাড়ি বোধহয় যশোর, যশোরের সাথে। না, আমার মাদারীপুর। ও মাদারীপুর। আচ্ছা, ও, বরিশাল। কাছাকাছি স্যার। হ্যাঁ, ঠিক। আর এই সবাইকে তো বললেন না কার কোথায় বাড়ি, একটু তাহলে হুম জানতে পারতেন, নাম ধরে জানতে পারতেন। আমরা একদিন শুনছিলাম, এটা ভুলে আসলে, যশোরের মানুষের সবাই মনে করে ভাষা খুব ভালো, কিন্তু সবসময় কিন্তু ভালো না। তো লোকাল ভাষা, কিছু ভাষা আছে যেগুলো ভালো না। তো এক যশোরের লোক কি করবে, ঢাকা আসবে। তো ঢাকা এসে তো যশোরের কিছু গল্প তো দেয়া লাগে। তো যশোরে আমরা সবাই জানি কি স্ট্যান্ডার্ড ভাষা, তো সেই স্ট্যান্ডার্ড ভাষা শিখছে, যে একটি শ্রীকাল বাগানের ভিতর হইতে বহির্গমন করিয়া আবার দ্রুত ফলাইয়া গেল। হ্যাঁ, তো সে ঢাকা আসছে। আসার পরে উম আসলে ইচ্ছে করলে তো আর এই কথা বলা যায় না। তো এটা পরিবেশ লাগে, সময় লাগে, সুযোগ লাগে।
তো এত একটা সুন্দর ভাষা শিখছে, সে তো বলবে। তো একটা পরিবেশ সে মোবাইলটা করে নিয়ে আসো। একটা পরিবেশ সে করে ফেলছে, পরিবেশ করছে, সেই জায়গায় এই বাক্য বলা যায়। তখন সে বলছে 10 জন বসেছিল, সেই জায়গায় গল্প করতে করতে সে বলছে একটি সিগাল, এই বনের কথা আসছে, শিয়ালের কথা আসছে, এই গল্প বলতে বলতে সে বলছে একটি শ্রীগাল বাগানের ভিতর হইতে বহির্গমন করিয়া, একটি শ্রীগাল বাগানের ভিতর হইতে বহির্গমন করিয়া, একটি শ্রীগাল বাগানের ভিতর হইতে বহির্গমন করিয়া। ভাই পরে টোকার মনে নেই, একদম মুখস্থ করে আছে, ঠিক আছে। তার একজন বলছে ভাই বহির্গমন করে হইলটা কি সেটা বলো না। হ্যাঁ, কি হইলো বহির্গমন করিয়া, কি পরে কি হলো? কয় হেসে দৌড়। বুঝতে পেরেছে? হেসে দৌড় মানে আমাদের লোকাল ভাষা হলো দ্রুত দৌড়ায় পালায় যা, দ্রুত দৌড়ায় যা। তখন সে বললো কি একটি সিগাল বাগানের ভিতর হইতে বহির্গমন করিয়া হেসে দৌড়। ঠিক আছে। তো আপনি যদি সঠিকভাবে না শেখেন, তাহলে কিন্তু ওই বলতে গেলে এরকম অবস্থা হবে, ঠিক না? জি স্যার। হুম। পদ্মলোচন নাম এক্স্যাক্টলি স্যার। শুনছেন? পদ্মলোচন হ্যাঁ, শুনেছি স্যার। শুনছেন? কি পদ্মলোচনের মানে? পদ্মলোচন হলো খুব বহুল ব্যবহৃত আমাদের বাংলা ভাষায় একটা শব্দ, পদ্মলোচন। ভাই হরিণের চোখ। হুম। বলে না কানা ছেলের নাম পদ্মলোচন। ভাই যার চোখই নেই, পৃথিবীর সবচেয়ে ভালো চোখ হিসেবে ধরা হয় হরিণের চোখ, মায়াবী চোখ। আপনি হরিণের চোখ দেখবেন, হরিণের চোখে দেখলে আপনার একটা মায়া লাগবে। তো এই কানা ছেলের নাম পদ্মলোচন। ছেলে শুনছে, ক্লাস 7 পড়ে। তো কানা ছেলের নাম পদ্মলোচন, এখন তো মানে যায় না। তো পরের দিন বাংলা স্যারকে ক্লাসে জিজ্ঞেস করছে, স্যার পদ্মলোচন মানে কি? এখন স্যার তো মাথা চুলকায়। তো পদ্মলোচন মানে কি? তো কয়, আরে বুঝিস নে, ওই যে মতিগে, আমার যশোরের ভাষায় বলি, মতিগের পুকুরি ফোটে, ওই সকালবেলায় ফোটে, আর বরিশালের ভাষায় যদি বলি বিকেলে বেচকাইয়ে পড়ে। তা এখন একটা তো বুঝলো যে মতিদের পুকুরে সকালবেলায় ফুটছে পদ্ম, আর বিকেল বেলায় সে কি হয়, বিকেল বেলায় সে মলিন হয়ে যায়। হ্যাঁ, আমরা বলি আউড়ে যাওয়া, সে নিস্তেজ হয়ে যায়, ভেসকাইয়ে পড়ে, তার মানে সে নুয়ে যায়। গুড। তা বললে স্যার এই তো পদ্ম তো বুঝলাম, তা লোচন? স্যার তো লোচন বানাইতে পারেন। তখন বলে তুই একটা বিরাট পাইকেট, প্রতিদিন ক্লাসে ডিস্টার্ব করিস, বাইরে ক্লাস থেকে বের হয়ে যা, আর কোনোদিন ক্লাসে আসবি না, ঠিক আছে? তো এইটা হলো ব্যাপার। আপনি যদি আপনি যদি না জানেন, তখন আপনাকে বলা যেতে হবে বাইরে ওই জায়গা থেকে, তোকে আর আমি বলবো না কিছু। আমি নিজেই তো জানি না, তাহলে বলবো কি? এই জন্য ক্লাসে যতটুকু যা পড়ানো হয়, মোটামুটি যদি মন দিয়ে শোনেন, মোটামুটি কিন্তু কিছু লোকের 100% না হলেও 60-70% প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, ঠিক না? জি স্যার। জি স্যার। হুম। পারা যাবে, পারা যাবে। এখন আমরা আমরা একটা দেখব। আমরা একটু এই পর্যন্ত আমরা আর কোশ্চেন নেওয়ার সময় নাই, নিতে পারবো না। এই একটা প্রশ্ন, এই দেখেন, এটা কি দেখা যায় না? স্ক্রিনে দেখা যায়? জি স্যার, ওকে। জি দেখা স্যার, যায়। দেখা এই স্ক্রিপ্ট দেখা যায়। এই স্ক্রিপ্ট আমি কার কাছে অ্যাপ্লিকেশন করছি? সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক, এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ, ঠিক আছে। এই প্রথম বললাম আমাদের এলসি হবে ইররিভোকেবল। ভাই এটা কি? এটা রিভোকেবল না ইররিভোকেবল? ইররিভোকেবল না? এই রে- Yes, এই মানে রিভোকেবল স্যার। irrevocable হইতে হবে। এই অ্যাডভাইস, এই এলসিটা যাবে কিসে? সুইফটে। কিসে যাবে? জি স্যার, সুইফট। সুইফটে। সুইফট মানেটা কি? আমরা যেদিন সুইফট তো স্যার আপনার গেটওয়ে। হ্যাঁ, আমরা যেদিন আলাপ করব সেদিন আমরা পড়ব ট্রান্সমিশন সিস্টেম যেটা আছে, সুইফট আছে, সিপস আছে, এসএফপিএস আছে। এইটা কি হবে? এইটা পাস তো করতে হবে, মেইলে এখন আর এলসি যায় না, সুইফটে যায়। সুইফট কি? সুইফট নিয়ে আমাদের একটু আলোচনা আছে, এলসি তে থাকলেই সুইফটটা বোঝা যায়। আমরা সেটা দেখব, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংকিং ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনস, এটার অর্থ। এইটা ব্রাসেলসে হেডকোয়ার্টার, আমেরিকার গ্রুপ এটাকে কন্ট্রোল করে, এইটা সবচেয়ে অথেন্টিক, এবং এইটার উপরে পশ্চিমাদের পুরো নিয়ন্ত্রণ আছে। এইটা দিয়ে তারা ফরেন ট্রেডের একটা বড় অংশকে কন্ট্রোল করে, রাশিয়া এবং চায়নাকে তারা চাপে রাখে। তাহলে এটা সুইফট। সুইফটে যাবে, কিসে যাবে? সুইফটে। সুইফটে যাবে। এক সময় মেইল টেইলে যাইতো, এখন এটা মেইলে যাবে না। এটা দিলাম, কোথা থেকে গেল? এটা দেন মেইল আছে, দেখেন এই যে এদের মেইল আছে।
সুইফট। তাহলে সুইফট এর অর্থ হলো সোসাইটি ফর ওয়ার্ল্ড ইন্টারব্যাংকিং ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। হ্যাঁ, এটা যাবে। এখন এইটাতে যাবে বাংলাদেশ থেকে এলসিটা যাবে ভুটানে। ভুটানের কোন ব্যাংকে যাবে? ভুটান ন্যাশনাল ব্যাংকে। এটা বলে দিতে হবে। ট্রান্সফারেবল, এলসি ট্রান্সফার করার সুযোগ থাকে। আপনি ট্রান্সফার করবেন কি করবেন না? এই ভদ্রলোক বলছে ইয়েস আমি করব, যদি হতো নো, নো হয়ে যেত। এটা হলো মাল শিপমেন্ট। আপনি যে একটা এলসি করছেন, মাল শিপমেন্ট কতদিন পরে হবে? এ বলছে আমার 10/9/2025 হবে। ডেট হয়তো চলে গেছে, 10/9/2025 এলো লেটেস্ট। লেটেস্ট মানে লাস্ট, লাস্ট শিপমেন্ট ডেট। হয়তো আরো 20-30 দিন আগে এলসিটা অ্যাপ্লিকেশন দিয়েছে খোলার জন্য, সে বলছে ভাই 10/9/2025 আমার মালটা আসবে। এইবার কি বলছে? এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেট অর্থ হলো আপনি যে মাল শিপমেন্ট করবেন এর ডকুমেন্ট জমা দেবেন ব্যাংকে। আপনার তো পেমেন্ট দরকার, মাল ছাড়ানোর জন্য তো ডকুমেন্ট দরকার। এই জন্য এই এলসিটার এক্সপায়ারি ডেট মিন ডকুমেন্ট সাবমিশন করার জন্য আপনি আরো 21 দিন সময় পাবেন, 30/9/2025 পর্যন্ত। এখন আপনি ডকুমেন্টসটা কোথায় জমা দেবেন? বাংলাদেশে জমা দেবেন না ভুটানে? এই এক্সপায়ারি ডেটটা কাউন্টিং হবে কোন জায়গায়? এই বলা আছে এটা ভুটানে। এতটুকু কি বোঝা গেছে? বোঝা গেছে কিনা? জি স্যার। ওকে, বোঝা গেলেই ভালো, না বোঝা গেলেও আমরা একটু স্যার বোঝার আমি চেষ্টা করবো। একটু একটু হ্যাঁ বলেন। আমি বুঝতে পারছি, আপনি বলেন। জি স্যার। স্যার ওই যে এক্সপায়ারি ডেট, এটা যদি স্যার ব্যাংক যদি আমাদেরকে দেরি করে দেয় কোম্পানিগুলোকে, বিল অফ লেডিং, যেমন স্যার শিপটা বিল অফ লেডিং মানে এটা তো আপনি বলবেন, তারপর স্যার একটু জাস্ট আমি একটু বলতে চাচ্ছি আহ, কি যেন বলে, যেমন স্যার শিপটা ছেড়ে দেয় স্যার, ছেড়ে দেওয়ার পরে ও আমাদের এখানে আসার ওইখান থেকে স্যার ইয়াটা মানে ছেড়ে দিয়ে দিলেও স্যার ওইখান থেকে কি কাউন্ট হবে, নাকি স্যার আমাদের এখানে ল্যান্ডিং করার পর থেকে স্যার ইয়াটা কাউন্ট হবে, মানে এক্সপায়ারি ডেট বা লেটেস্ট ডেট যেটাকে, এটা Okay. স্যার একটু ওনার প্রশ্নটা কি আপনারা বুঝছেন? না, আমি বুঝতে আচ্ছা, পারিনি। বুঝিনি। আবার বোঝেননি? আবারও অনেকে বোঝেনি, একজন বলেন তো আর একটু। আমি বুঝছি, অনেকে বুঝতে পারিনি, বলেন তো। আবার ওই লাইনটা শিপমেন্ট এন্ড এক্সপায়ারিটি, ওই টোটাল লাইনটা আবার পড়েন বলেন। গুড। আর একজন বলছে আর একটা বলেন, এটা কিন্তু কোশ্চেন না, ডাবল হবে। গুড। তাহলে আমরা আর একটা বলি, লেটেস্ট ডেট অফ শিপমেন্ট জি স্যার। মানে লাস্ট ডেট অফ শিপমেন্ট। শিপমেন্ট মানে জাহাজীকরণ। শিপমেন্ট কি? জাহাজীকরণ স্যার। জাহাজীকরণ। আমি মাল জাহাজে ওঠাবো। জি স্যার। এই এলসিটা আমি ওপেন করছি 7 মাসের 10 তারিখে, রাইট তাহলে স্যার। 10ই অগস্ট। আমি শিপমেন্ট দিলাম আমি সেপ্টেম্বর মাসের 10 তারিখে। জি স্যার। এটা হলো লেটেস্ট মানে লাস্ট, এর বাইরে লাস্ট। আমি দিতে পারবো না। কিন্তু আমি কিন্তু 7 দিন পরে করতে পারি, আমি কিন্তু 5 দিন পরেও দিয়ে দিতে পারি শিপে, পারি না? জি স্যার। সোজা কথা, যেদিন আমি জাহাজীকরণ করব জি ওই দিন থেকে আমি 21 দিন সময় পাবো ব্যাংকে আমাকে ডকুমেন্ট জমা দিতে হবে। এই লাস্ট ডেটের জন্য বসে থাকা যাবে না। যেদিন আমি বিএল পেয়ে যাবো, বিএল একটা ডেট লেখা থাকবে তো নাকি? জি জি স্যার। অনবোর্ড ডেট থাকবে। আপনারা একটু বোঝেন, আমরা দেখবো বিএল যেদিন পড়বো সেদিন আমরা একটু দেখবো অনবোর্ড ডেট কি হয়, সেটাতে শিপমেন্ট ডেট কি করে বোঝা যায়। আপনাদেরকে বলবো শুধু একটু মন দিয়ে শুনবেন ক্লাসে, তাতে একটা প্রশ্ন থাকে না। দেখছেন আজকে কত প্রশ্ন আসছে? তার অর্থ হলো আগের গুলো আপনারা পড়েননি। হুম, পড়লে প্রশ্ন আসতোই। তো এটা হলো, আপনি কি করবেন, আপনি আপনি জাহাজে মাল উঠাই দিলেন, যেই তারিখে উঠাই দেবেন সেই তারিখ থেকে ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনি 21 দিন সময় পাবেন। আচ্ছা বোঝা আচ্ছা। গেছে? জি স্যার। জি স্যার। বোঝেননি? যে তারিখে উঠাই দিব স্যার ওই তারিখ থেকে 21। বোঝাননি। এই একটা এলসি দেখলাম, এটা কি জি দেখলাম? এই একটা এলসি, তাই না? এ কেতে জি স্যার। গেছে, কিসে গেছে এটা? সুইফটে বলে স্যার। সুইফট। সুইফটের মাধ্যমে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এসিকে? এসিকে বললাম প্রত্যেকটা জিনিস। ভাই এসিকে নিয়ে একটা ক্লাস। এসিকে হলো পজিটিভ একনলেজমেন্ট। এই ইসলামী ব্যাংক এটা পাঠাইছে, এই ব্যাংক অফ ভুটান, এই ব্যাংক অফ ভুটান একেবারে যেভাবে পাঠাইছে সেইভাবে পাইছে। এসিকে মিন পজিটিভ একনলেজমেন্ট, ঠিক জি আছে? স্যার। জি ওকে। স্যার। এখন আমরা যেটা বলছিলাম 44C, সুইফটের কোড নাম্বার 44C তে লেখা আছে, কই আছে দেখেন? 44C কোথায় গেল জানি না, এই যে স্যার লেটেস্ট। প্রবলেম করছে নেটওয়ার্কে।
নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার, লেটেস্ট, এবার শোনা যায়? কথা শোনা যাচ্ছে হ্যাঁ না। এখন শোনা যায় স্যার। এখন শোনা যায়, ওকে। এই লেটেস্ট ডেট অফ শিপমেন্ট, লেটেস্ট হুম, ডেট অফ শিপমেন্ট কবে? 24শে 31 ডিসেম্বর স্যার। ডিসেম্বর 2026, তাই তো? জি স্যার। 24। 24, তার মানে এর ডেট শেষ। যাক, আমরা তো প্র্যাকটিক্যাল পারপাসে পড়বো। এর লেটেস্ট ডেট অফ শিপমেন্ট ছিল এই তারিখে, সে শিপমেন্ট করছে। হুম, কবে শিপমেন্ট করছে? 31শে নাকি ডিসেম্বর। এখানে 31শে ডিসেম্বর 2024 স্যার। নাকি কন্ডিশন দিছে এখানে করতে পারবে? একে কন্ডিশন দিছে এই তারিখের পরে তুমি আর করতে পারবে না, কিন্তু জি 31শে ডিসেম্বরের আগে কিন্তু সে করতে পারবে। ঠিক জি আছে, জি স্যার। ওকে। এই 31 তারিখে যদি সে শিপমেন্ট করে, তাহলে সে প্রেজেন্টেশনের জন্য কয়দিন সময় পাবে? দেখেন কথা লেখা আছে 43 কততে কততে জন্য লেখা আছে। এইটা 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 লেখা আছে, আমরা একটু দেখি। চান্স। উপরে উপরে লেখা আছে আপনাকে এক্সপায়ারি ডেট, এই যে 31D, 31D তে আছে এক্সপায়ারি, মিন সে যদি 31শে ডিসেম্বর করে, তাহলে অবশ্যই তাকে 21শে জানুয়ারি 2025-এর মধ্যে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ঠিক আছে, এটা হলো ডেট অফ শিপমেন্ট। কিন্তু সে যদি 31শে ডিসেম্বর না করে এলসিটা যদি আগে থাকতো, 30শে নভেম্বর শিপমেন্ট করতো, তাহলে কিন্তু 30শে নভেম্বর হলে সে ডকুমেন্ট কবে সাবমিট করতে হতো? এক্সপায়ারি কতদিন যাইতো? তখন তার এক্সপায়ারি হতো 21 হ্যাঁ 21শে ডিসেম্বর। ওই যে 21 দিন, জি স্যার। 21শে কতদিন কত হইতো? 21শে ডিসেম্বর। সবাই বুঝছেন কিনা এটা? স্যার। 21 দিন 21 দিন, ক্যালকুলেশন করে ওই ই দিন করতে থেকে হবে। 21 দিন, তাহলে হুম, 30শে নভেম্বর থেকে 21 দিন কত? 21শে ডিসেম্বর। ডিসেম্বর। এবার এটা কি সবাই বুঝছেন বলেন তো? হ্যাঁ, আমার বুঝতে মনে হয় পারছি, বুঝিনি সবাই, হ্যাঁ? বুঝতে পারছি। আবার বুঝতে পারছে, এক গুড। যদি সবাই বুঝতে পারে, তাহলে তাহলে তো আমাদের জন্য ভালো নাকি? এই দেখেন, A48 এতে বলা হয় ফিল্ড, ফিল্ড 48 পিরিয়ড ফর দ্য প্রেজেন্টেশনস। এখানে এই যে মারাত্মক ভুল লিখছি, ওখানে লিখছে 21 দিন আর এখানে লিখছে দেন 15 দিন। 15 দিন কিন্তু হবে না, এখানে 21 দিনই হবে। ঠিক আছে, জি এটা ম্যানুয়ালি লিখতে হয়, এটা ম্যানুয়ালি ভুল করছে। তার মানে 48-এ লিখতে থাকে আপনি প্রেজেন্টেশনের জন্য কয়দিন সময় পাবেন। এটা গেল, আমরা এটা বুঝলাম। তারপরে আমরা আমরা কোথায় ছিলাম, কোনটাতে? এটা। এখন এটা বুঝলাম, এই দেখেন 3 নাম্বার, বিন নাম্বার, আইআরসি নাম্বার সব লেখা লাগে এলসিতে। কোথায় লেখা লাগে আমরা যদি এটা দেখি, এই যে আমাদের পণ্যের ডিক্লারেশন যেখানে থাকে 44 এর পরে এসে দেখেন এখানে লেখা আছে, এই দেখেন ডলোমাইটের পণ্যের বর্ণনা, এই দেখেন লেখা আছে সিপিটি। তার মানে কি বুঝলাম? যে আমার এই অ্যাপ্লিকেশনে যে ইনকোটার্মস লিখছি আমার এইচএসএলসি তে লেখাই থাকবে। এখন কথা হলো এইচএস কোড থাকবে কি থাকবে না। এই দেখেন এইচএস কোড, এইচএস কোড ছাড়া এলসি হবে না। এই দেখেন আইআরসি, সব লিখছে, টিন বিন সব এখানে লেখা থাকে। এইটা লেখা না থাকলে শুধু তাই না, ব্যাংকের বিন নাম্বারও লিখে দিতে হয়। এইগুলো ম্যান্ডেটরি, এগুলো আপনার লেখা থাকতেই হবে। ঠিক আছে, এখন কারেন্সি, কোন কারেন্সিতে এলসি হবে আমরা প্রোফর্মা ইনভয়েসে বলছিলাম, সেটা লেখা থাকতে হবে ইউএসডি, $21,000। এখন দেখি এলসি তে লেখে কিনা ইউএসডি। এখন দেখেন এই জায়গাতে F32B সে লিখছে $40,000। ঠিক আছে, তার মানে কারেন্সি আমার অবশ্যই সুনির্দিষ্ট করতে হবে এবং 40,000 থাকতে হবে। এইটা আবার F45, 45-এ লেখা থাকে। এই দেখেন 45-এর এতে লেখা আছে কত, এটা যোগ করলে একই হবে, 1,000 মেট্রিক টন। ক্যালকুলেটর আছে সাথে? এক আচ্ছা হাজার স্যার, মেট্রিক টন ম্যাটেরিয়াল কস্ট দেখেন $30 পার মেট্রিক টন। তার মানে 1,000 মেট্রিক টন কত? 30, তাহলে 30,000। আর দেখেন ফ্রেইট 10, তার মানে 10,000, তাহলে 30 আর 10 40,000। তাই মিলে গেল না এটার সাথে? 40,000 মিলছে কিনা? গুড। আমরা বেশি সময় নেব না, আমাদের টাইমও আর নাই। এটা গেল। এখন এই যে সাইড পেমেন্ট আর ডিফার্ড পেমেন্ট আমরা বলছিলাম, আমার লেখা থাকবে ভাই এই সাইড পেমেন্ট, তার মানে ডিফার্ড না, ডকুমেন্ট আসবে পেমেন্ট দিয়ে দিতে হবে। পার্শিয়াল শিপমেন্ট, এলসিটা পড়বেন সব লেখা আছে।
এ আস্তে আস্তে 10 টন 20 টন 50 টন করে শিপমেন্ট দিতে পারবে। পার্সিয়ান শিপমেন্ট এলাও করে দিছে। ট্রান্সশিপমেন্ট এলাও। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ট্রান্সশিপমেন্ট? আপনারা মনে হয় একটু জানেন, বলেন তো ট্রান্সশিপমেন্ট কি? সরাসরি শিপে আসবে না, শিপ অন্য জায়গায় গিয়ে হুম গেছে। ভাই, এখানে তো শিপের ব্যাপারই না। এ তো আসবেই এতে ল্যান্ডপোর্টে, তাহলে জাহাজ পাবো কই? মনির ভাই না নহে, আরে হ্যাঁ আমার স্যার ফোন দিছে, তুমি মনির ভাই ফোন দিছে। হুম, আউট টকিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলেন, এটা কি হয়েছে? ট্রান্সশিপমেন্ট। ট্রান্সশিপমেন্ট হলো, ধরেন যেহেতু আমরা এখানে ভুটানের কথা বলছি, ভুটান থেকে একটা গাড়ি লোড হবে, এই গাড়ি ইন্ডিয়ার বর্ডার দিয়ে সরাসরি ওই গাড়ি বাংলাদেশে চলে আসবে। এটা হলো ট্রান্সশিপমেন্ট। আগরতলায় কিছু একটা ট্রাক যাবে ইন্ডিয়ান পণ্য, এই ইন্ডিয়ান পণ্য কি হবে? এইটা আমাদের বেনাপোলে আসবে। বেনাপোলে আসার পরে কি হবে? এই পণ্যটা বেনাপোল দিয়ে বাংলাদেশের ভিতরে আসবে, বাংলাদেশের ভিতর দিয়ে ত্রিপুরা যাবে আখাউড়া বন্দর হয়ে। এটা হলো একটা ঘটনা, ট্রান্সশিপমেন্ট। এখন ট্রান্সশিপমেন্ট না ট্রানজিট, এটা কি করে বুঝবো? এটা বোঝার কিছু নিয়ম কানুন, নীতিমালা যারা কর্তৃপক্ষ তারা নির্ধারণ করছে। ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট। ট্রানজিট হচ্ছে ট্রানজিট হচ্ছে ওই যে ইন্ডিয়া থেকে যে গাড়িটা বললাম, গাড়িটা আসবে ইন্ডিয়া থেকে, এক গাড়ি পেঁয়াজ নিয়ে আসছে, এটা যাবে ত্রিপুরা বাংলাদেশের বেনাপোল দিয়ে। যদি বেনাপোল এসে এটা কন্টেনারে আনে, ওই কন্টেনারটা বেনাপোলে বাংলাদেশের ট্রাকের কাছে হ্যান্ড ওভার করে, ইন্ডিয়ার ট্রাকটা ফিরে যায়, আবার বাংলাদেশের ট্রাক আখাউড়ায় নিয়ে যে ফিরে আসে ইন্ডিয়ান ট্রাকে লোড করে দিয়ে। এটা হলো ট্রান্সশিপমেন্ট। যখন ট্রান্সপোর্ট যাবে না, শুধু পণ্য আসবে, সেটা হলো ট্রান্সশিপমেন্ট। আর যদি এরকম হতো, ইন্ডিয়ার গাড়ি বেনাপোলে ঢুকছে, ওই পেঁয়াজ নিয়ে সে বাংলাদেশের ভিতর দিয়ে আবার চলে যাবে আখাউড়ায়, এটা ছিল ট্রানজিট। ট্রানজিটের সাথে ট্রান্সশিপমেন্ট বেসিক পার্থক্য হলো, ট্রান্সশিপমেন্টে কন্টেনার এক জাহাজ থেকে আরেক জাহাজে, এক গাড়ি থেকে আরেক গাড়িতে, এক ট্রাক থেকে আরেক গাড়িতে ঘুরবে, ঘুরে ঘুরে সে তার ডেস্টিনেশনে পৌঁছাবে। আর ট্রানজিটে হলো সরাসরি ভেহিকল সহ, ট্রান্সপোর্ট সহ পণ্য তার ডেস্টিনেশনে পৌঁছে যাবে, তৃতীয় কোনো দেশ পার হয়ে, কোনো ক্রমে গাড়ি চেঞ্জ হবে না। এটা হলো ট্রানজিট। বোঝা গেছে? কার কোনো সমস্যা বোঝেননি এমন কেউ না আছে? স্যার, ওকে, না বুঝতে পারছি স্যার। তাহলে শিপমেন্ট হবে কিসে? রোডে হবে। এইটাই দেখেন, ওই যে আমরা বললাম না, এলসি তে লেখা আছে স্যার লাইমস্টোন লামস ভুটান নেটে রোড, খুব এরকম। বাফারিং হচ্ছে, এটা কি আমার? স্যার নেটে খুব বাফারিং হচ্ছে। নেট খুব ডিস্টার্ব দিচ্ছে আজকে, তাই না? আচ্ছা, নেট আল্লাদেরকে আমি কালকে জি বলবো। স্যার। আজকে এটা আমরা শেষ মলে চলে আসছি, তো শেষ করি। এই যে 45-এ, এই দেখেন আমি কি হলো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ও আমার কি দেখি হয়েছিল জানি। এখন এখন আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন? না স্যার। না স্যার, আপনাকে দেখা যাচ্ছে। ঘটনা কি? স্ক্রিন দেখতে পাচ্ছি না। ওকে, আমাকে ডিজেবল করে দিল কেন? বিজের কে আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। আসলাম, হ্যাঁ স্যার হ্যাঁ, বলেন। ওই স্ক্রিন ইয়ে হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সরি স্যার, আমি একটু দেখছি, আমি একটু নেটের কারণে ইয়ে হয়ে গিয়েছিলাম। দেন তো এই একটু যে, ইয়েটা করে দেন। থ্যাংক ইউ, চলে আসছে। হ্যাঁ, এই যে এবার আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। ওকে, এই যে আমরা দেখেন ডেসক্রিপশন অফ দ্য গুডস আমরা লিখছিলাম না, এই এই জায়গায় এই 31-এ ডেসক্রিপশন অফ দ্য গুডস, এই ঠিক এলসিতে এই 45-এর আমি যা লিখছি, এইটাই আমরা হয়তো ওইটাকে একটা লিখছিলাম লাইমস্টোন, এখানে হয়তো এই অ্যাপ্লিকেশনে লেখা ছিল ডলোমাইট, সেটা লিখে দিছি। এবং ইনভয়েসের নাম্বার এখানে লেখা থাকে অ্যাজ পার প্রোফর্মা ইনভয়েস, এই লেখা থাকে ইম্পর্টেন্স 2020, হ্যাঁ, সব লেখা থাকে। ঠিক আছে, এগুলো লিখতে হবে, আমি অ্যাপ্লিকেশন যেভাবে দেবো সেইভাবে। এই যে সিপিটি লিখে দিছিলাম, ঠিক আছে। এখানে আছে এফওপি,
এফওবি মিন শুধু মালের দাম। এটা নিয়ে আমরা যেদিন আলাপ করব সেটা বলবো। এইটা দেশের বাইরের খরচ কে দেবে? এর লেখা আছে ব্যাংক চার্জ, চার্জেস আউটসাইড বাংলাদেশ, বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি মানে কে? বলেন একটু, বেনিফিশিয়ারি মানে কে? এক্সপোর্টার। এক্সপোর্টার। এক্সপোর্টার দেবে। বাংলাদেশের ভিতরে যাবতীয় খরচ ইম্পোর্টার দেবে। আমার এটা 10% কম বেশি আমি আনতে পারবো। এটা হলো এই অ্যাপ্লিকেশন আমি ব্যাংকে দেব। ব্যাংকে দেওয়ার পরে ঠিক এই অনুসারে ব্যাংক আমার একটা লেটার অফ ক্রেডিট ইস্যু করবে। এইটাতে আমরা এখানে কি করছিলাম, 10%। এখানে কি একটা জিনিস দেখি এখানে লিখছে কিনা। হ্যাঁ, 10% ভ্যালু, 10% টলারেন্স। টলারেন্স মানে কম বেশি হতে পারবে। দেখি এলসি বলছে কিনা। আমাদের সাধারণ কন্ডিশন গুলো লেখা থাকে 47 এর এ। অতিরিক্ত শর্তগুলো কোথায় লেখা থাকে? 47 এর এ। আর যেই সমস্ত নির্দেশিত এবং যেই সমস্ত কমান টার্মস গুলো লেখা থাকে 46 এর এ। হ্যাঁ, আর যেই সমস্ত স্পেশাল কন্ডিশন সেটা লেখা থাকে 47 এর এ। এখন দেখি এখানে লিখছে কিনা 10%। এই দেখেন লিখে দিছে 10% প্লাস মাইনাস অ্যাকসেপ্টেবল, ভ্যালু কোয়ান্টিটি অ্যাকসেপ্টেবল। এই দেখেন 71D লেখা আছে চার্জেস, অল ফরেন ব্যাংক চার্জেস ইনক্লুডিং রিএম্বার্সমেন্ট ব্যাংক চার্জেস আউটসাইড বাংলাদেশ আর অন বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট। যদি এখানে বেনিফিশিয়ারি বলতো যে নো, এই টাকাও ইম্পোর্টার দেবে, তখন এই টাকায় বেনিফিশিয়ারি না হয়ে এখানে লেখা থাকতো অ্যাপ্লিক্যান্টস অ্যাকাউন্ট। ঠিক আছে? ওকে, এটা নিয়ে আমরা আলাপ করলাম। এই পর্যন্ত আমরা মোটামুটি আজকে শেষ করব। আহ কোনো প্রশ্ন যদি থাকে 2-1 মিনিট প্রশ্ন করতে পারবেন। কোনো প্রশ্ন আছে কিনা? যে পর্যন্ত আলাপ হলো এটা। আর স্যার ক্লাস কেমন লাগলো সব মিলায়? স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো ট্রেড লাইসেন্স ইস্যু স্যার। হ্যাঁ, হ্যাঁ, একটা কোম্পানি স্যার, প্রোপ্রাইটারশিপ কোম্পানির ট্রেড লাইসেন্স বিন সব ছিল আগে, তো সাডেনলি ওই কোম্পানিটার আপনার লিমিটেড কোম্পানিতে কনভার্ট করা হয়েছে। হুম, আপনার কনভার্ট করার সময় না বুঝে আপনার ট্রেড লাইসেন্সটা মানে ক্লোজ করার জন্য অ্যাপ্লিকেশন করে ক্লোজ করছে, আর নিউ আবার একটা ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে লিমিটেড কোম্পানির নামে। হুম, কিন্তু বিন যেটা ছিল ওইটা যে পুরাতন যে কোম্পানি ছিল ওই কোম্পানির বিন সার্টিফিকেটই আছে। এখন হুম, সমস্যা হলো স্যার, লিমিটেড কোম্পানির যত অ্যাক্টিভিটিস আছে এই অ্যাক্টিভিটিস এর ভিতরে বা অডিট রিপোর্টে ওই আগের যে প্রোপ্রাইটারশিপ কোম্পানি ওইটা কোনোভাবে মার্জ বা লিঙ্কড নাই। কিন্তু হুম, বড় বড় ট্রানজেকশন হচ্ছে ওই প্রোপ্রাইটারশিপ কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। এখন ব্যাংক থেকে রিচ করা হচ্ছে যে ডকুমেন্ট আপডেশন করার জন্য, কারণ অনেক লার্জ স্কেলের ট্রানজেকশন হচ্ছে এই জন্য। এখন ডকুমেন্টও আপডেট করা যাচ্ছে না, কারণ ট্রেড লাইসেন্স তো স্যার নেই, মানে ওইটা ক্লোজ হয়ে গেছে। আর লিমিটেড কোম্পানির যদি ট্রেড লাইসেন্স এখন ব্যাংকে দেওয়া হয় যে প্রোপ্রাইটারশিপ কোম্পানিটাকেই লিমিটেড কোম্পানি করা হয়েছে, তাহলে যে ট্যাক্স ভ্যাট বা অডিট যেগুলো করানো হয় না, ওইটার কি ধরনের প্রবলেম বা সমস্যা বা রিস্ক স্যার আমরা ফেস করতে পারি স্যার এই ক্ষেত্রে? আমরা কিন্তু আলাপ করছি। আমরা যেটা আলাপ করছিলাম, আমরা প্রোপ্রাইটারশিপ কোম্পানি ব্যক্তি সত্তা, এটা কি ব্যক্তি, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল। আর লিমিটেড কোম্পানি হলো রেজিস্টার্ড কোম্পানি, মিনে কোম্পানি। এখন আপনি যখন রেজিস্টার্ড কোম্পানি করছেন, রেজিস্টার্ড কোম্পানি করার সময় যখন আপনি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন করছেন, এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাওয়ার পর আপনি লিমিটেড কোম্পানির নামে ট্রেড লাইসেন্স করছেন না? জি স্যার। করছেন। এই লিমিটেড কোম্পানির সাথে আপনারও আগে যে কোম্পানি ছিল না কেন, এর কোনো আইনি সম্পর্ক নেই। ঠিক আছে? এই লিমিটেড প্রোপ্রাইটারশিপ কোম্পানির মালিক ছিল কয়জন? স্যার দুইজন। না, তাহলে সেটা পার্টনারশিপ। একজন একজন সরি স্যার, একজন ছিল। একজন। আর লিমিটেড কোম্পানির মালিক কয়জন? স্যার দুইজন, দুইজন। তিনজন স্যার। তিনজন। এখন এক কোম্পানি লিমিটেড কোম্পানিও করা যাবে, সমস্যা নেই, তিনজন। তাহলে একটা তিনজনের কোম্পানি, এই তিনজনের কোম্পানি আর আগেরটা ছিল একজনের কোম্পানি, তাহলে এই দুটো কোম্পানি কি এক? না স্যার, আলাদা। আলাদা। এখন কিভাবে ওইটা কি ওইটা হয়তো ওই ওই ট্রেড লাইসেন্স আছে ব্যাংকে হচ্ছে, এই লিমিটেড দিয়ে তো ওইটা হওয়ার কথা না।
আর প্রোপ্রাইটারশিপ কোম্পানিও যে বড় ট্রানজাকশন করা যাবে না সেই জায়গায় সেই রকম কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের বহু কোম্পানি আছে, 1000 crore মানি ট্রানজাকশন হচ্ছে প্রোপ্রাইটারশিপ কোম্পানিতে, সেটাতে সমস্যা নেই। সমস্যা আপনি যেটা বললেন, ও তো ট্রেড লাইসেন্সই নাই, তাহলে সে করে কিভাবে? ঠিক কি না? জি স্যার, এটা একটা কোশ্চেন। আর হলো এটা স্যার একটা একটা বিনেই স্যার দুইটা স্যার, মানে হুম বর্তমান যে লিমিটেড কোম্পানি যে বিনের আন্ডারে, ওই সেম বিনের আন্ডারে স্যার প্রোপাইটার কোম্পানি ছিল আগে স্যার। হ্যাঁ, ওইটা হতে পারে, হতে পারে। আমি ওই কোম্পানিকে আমি লিমিটেড কোম্পানি করে নিছি, ঠিক আছে। এখন আমার প্রোপ্রাইটারশিপ কোম্পানি আর আমার লিমিটেড কোম্পানি, একটা নামের আগে লিমিটেড আছে আর একটা নামের নামে লিমিটেড নেই, কিন্তু এই দুটোর যোজন যোজন পার্থক্য। এই দুইজনের সাথে কোনো সম্পর্ক নাই, একটা হলো কোম্পানি আর একটা হলো ইন্ডিভিজুয়াল। এইটাতে বিন, এই বিনে তো ওই বিন, আপনি যদি বিনে লিমিটেড কোম্পানির বিন যখন করবেন, ঠিক আছে, তখন আপনি যখন 2.1-এ অ্যাপ্লিকেশন দিবেন, তখন তো মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন ছাড়া ওই বিন হবে না। কাজে আপনি বিনের রেজিস্ট্রেশনটা কি নিয়েছেন এই লিমিটেড কোম্পানির নামে? স্যার হ্যাঁ, ওইটা স্যার আগের যে প্রোপাইটারশিপ কোম্পানির যে বিন যেটা ছিল ওইটাকে আপগ্রেড করে স্যার গুড, লিমিটেডে কনভার্ট করা হয়েছে। কোনো সুযোগ নেই, সমস্যা নেই, করা যাবে, করা যাবে। তো আপনি তো আইন অনুসারেই আসছেন। ব্যাংকের অ্যাকাউন্ট কি এখন লিমিটেড নামে না প্রোপ্রাইটারশিপ নামে? এখানেই প্রবলেম স্যার, লিমিটেড সমস্যাটা কোম্পানি এখানে আছে। এখানে হয়েছে স্যার, লিমিটেড কোম্পানির নামে যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো ওইখানে ট্রানজাকশন খুবই সামান্য হচ্ছে। আর প্রোপাইটার কোম্পানির যে অ্যাকাউন্টটা স্যার, ব্যাংক অ্যাকাউন্টটা, ওই ওই অ্যাকাউন্টই মেজর ট্রানজাকশন হচ্ছে, যেটা অডিটে দেখানো হচ্ছে না বা ট্যাক্স ভ্যাট কোনো কিছুই ওটা স্যার তো ওখানে ওটা দেওয়া হচ্ছে না। ওটা তো ওটা লিগাল ডিসপিউটেড ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু আপনি আইনে কিন্তু ঠিকই আছেন। হ্যাঁ, আপনার আপনি এটা করবেন না, ওটা দেখাচ্ছেন না, যখন আপনাকে অডিট হবে, ইন্সপেকশন হবে, তখন আপনি ডিফিকাল্টিস ফেস করবেন। কিন্তু আইনে আপনার ট্রানজাকশন করতে কোনো বাধা নাই, কিন্তু সেটা আপনাকে সংশ্লিষ্ট অথরিটিকে আপনাকে দেখাইতে হবে, আপনার ট্যাক্সে দেখাইতে হবে, আপনাকে ভ্যাটে দেখাইতে হবে, সব জায়গায় উল্লেখ করতে হবে। তা নাহলে ইনকাম ট্যাক্স যখন ধরবে, আপনি আপনি ট্রানজাকশনের উপরে যদিও ধরে দেয় আপনার 10 লাখ টাকা ট্রানজাকশন হয়েছে, কাজে আমার 2 লাখ টাকা ইনকাম, আপনি 2 লাখ টাকার উপরে ট্যাক্স দেন। আপনার 10 কোটি টাকা ট্রানজাকশন হয়েছে, আপনার 2 কোটি টাকা ইনকাম, হয় 2 কোটি টাকার ইনকাম যখন হবে, তখন কি হবে? ইন্ডিভিজুয়াল হিসেবে তো সারচার্জ আসবে, আসবে না? জি সারচার্জ স্যার। যদি অ্যাপ্লিকেবল হয় সেটা হবে, কোম্পানি হলে কিন্তু সারচার্জ দেওয়া হবে না। কাজে আপনি যদি ওই কোম্পানিতে কাজ করেন বোঝেন, অথবা আপনার এর ইস্যু তো, যদি ইন্ডিভিজুয়াল কোনো আলোচনা হয়, কোনো সাপোর্ট সহযোগিতা দরকার হয়, পরে বলবেন। ওইটা আমরা ক্লাসে আপাতত এই পর্যন্ত আলাপ করলাম, ওইটা নিয়ে আমরা, যদি আপনার প্রয়োজন হয় আপনি পরে আলাপ করবেন, সেটা যদি আমি জানি আমাকে বলার চেষ্টা করবো। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আজকে শেষ করি। জি স্যার। ওকে, জি স্যার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার।